হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে অন্যতম হচ্ছে যে ইমিগ্রেশনের সর্বশেষ পরিস্থিতি। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প অনেকেই মনে করছেন যে ইমিগ্রেশন নিয়ে তিনি রাজনীতি করছেন এবং এর ভিকটিম হবে ইমিগ্রেন্ট কমিউনিটি। এই বিষয়ে আমরা আজকে আমাদের করণীয় এবং এটাকে কিভাবে আমরা কি করব এই বিষয়টি আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব যারা আমাদের করোনা ভাইরাসে ইতিমধ্যে মারা গেছেন বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপর যে মানসিক যে যাতনা, তাদের মানসিক যে তাদের প্রভাব বা প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে আমাদের কি করা উচিত। বিশেষ করে আমাদের কমিউনিটি অলমোস্ট সবাই, কেউ হয়তো ডিরেক্টলি এই এফেক্ট হয়েছেন, কেউ ইনডাইরেক্টলি এফেক্টেড হয়েছেন। এই বিষয়ে আমাদের করণীয় কি, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আমরা আজকে জানতে চেষ্টা করব কেমন আছে করোনা ভিকটিম পরিবার, এই বিষয়টি জানার চেষ্টা করবে। আমাদের সাথে আজকে আছেন ডক্টর নুরুন বেগম, এমডি পিএইচডি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ইউনিভার্সাল হেলথ সার্ভিস, দেলাওয়ার। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনি জানেন যে আপনি অত্যন্ত ডিজায়ারেবল গেস্ট, আমাদের সবাই আপনাকে খুব পছন্দ করে। আমার সাথে আছেন রিমি খান, যিনি তার দুই ভাইকে হারিয়েছিলেন। এপ্রিল মাসের 5 তারিখ এক ভাই, আর মাত্র 1.5 সপ্তাহের ব্যবধানে 21 তারিখ এক ভাই। সাইফুল খান এবং শাফি খান, দুই ভাইকে উনি হারিয়েছিলেন করোনা ভাইরাসে। আমাদের সাথে আছেন অ্যাটর্নি নাজমুল আলম, যিনি একজন বিশিষ্ট ইমিগ্রেশন অ্যাটর্নি, এবং আপনাদের সবার প্রিয় পরিচিত মুখ নাজমুল হাসান, যিনি পানি খাচ্ছেন এবং আপনাদের সাথে যোগ দেবেন আজকের দিনের আপডেট নিয়ে। নাজমুল ভাই, ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছেন? আমি এখনো বেঁচে আছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা দর্শকদের বলবো, দর্শকরা আপনারা নাজমুল ভাইয়ের ব্রিফিং শুনবেন। ব্রিফিংটি অত্যন্ত মূল্যবান এবং চমকপ্রদ, তথ্যবহুল। আপনারা ব্রিফিংটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন বলে আমরা আশা করি, এবং শেয়ার করতে হলে ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন। আমাদের ডক্টর নুরুন বেগমকে আনতে আমরা আজকে প্রায় 1.5 সপ্তাহ পিছনে পিছনে হাঁটছিলাম। অবশেষে তিনি সময় দিয়েছেন, আমরা তাকে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং তিনি অত্যন্ত মূল্যবান কথা বলবেন। আমরা আশা করি আপনারা শেয়ার করবেন। এবং আমাদের নাজমুল আলম আছেন, যিনি অ্যাটর্নি। আপনারা জানেন যে ইমিগ্রেশন আমাদের প্রত্যেকের জীবনের সাথে সম্পৃক্ত। আপনাদের কোনো কিছু জানার থাকলেও আপনারা জানতে পারবেন। আমরা অনুষ্ঠানটি এখন শুরু করছি। নাজমুল হাসান, আপনাকে দিয়ে আজকের দিনের আপডেট। আপনার নুরুন আবার পিছনে কোথায় হাঁটছেন বুঝতে পারছি না। কোথায়? উনি তো থাকে ডেলাওয়ারে, আপনি থাকে। আপনি করোনা কালে সবচেয়ে ইয়ংগেস্ট লুকিং টেলিভিশন ব্যক্তিত্ব আপনাকে আজকে মনে হইতেছে। আপনি বয়স 10 বছর কমিয়ে ফেলছেন, এবং আপনাকে দেখে ভিউয়ার আজকে হিংসা করবে ডেফিনিট, বিশেষ করে আমাদের নাজমুল আলম ভাই। জি, থ্যাংক ইউ ফর ইওর কমপ্লিমেন্টস। থ্যাংক ইউ। আজকে অবশ্য আমি একটা খবর দিয়ে শুরু করতে চাই, যেটি আমার খুব পার্সোনাল একটি বেদনার ব্যাপার। সেটি হচ্ছে, আমি আমার প্রায় 40 বছরের একজন ক্লাসমেটকে এই করোনা ভাইরাসে হারিয়েছি। সে ছিল ডাক্তার, এবং চিটাগংয়ের ডাক্তার ছিল। আমার মনে হয় নুরুন আপা বোধহয় চিটাগং মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন। ও আমার ক্লাসমেট ছিল কলেজিয়েট স্কুলে। গতকালকে তার মৃত্যু সংবাদটা আমি পেয়েছি। বড় বেদনাদায়ক এই জন্য যে ওর সাথে আমার প্রায় মাত্র 4 সপ্তাহ আগে ফেসবুকে যোগাযোগ হয়েছিল, এবং সে আমার ছোটবেলার একটা স্মৃতি মনে করে দিয়েছিল, এবং সেই স্মৃতি মনে করে দেওয়ার অন্তত 6-7 দিন পরে সে মারা গেল, এবং করোনা ভাইরাসে মারা গেছে। বড় পেইনফুল। ডাক্তার সাদেক। হ্যাঁ, উনাকে আমি চিনি, ডক্টর সাদেককে আমি চিনি। সে আমার ক্লাসমেট। এবং ডাক্তার আতিককে বোধহয় আপনি চিনেন। আতিকও আমার ক্লাসমেট। যাই হোক, খুব আমার জন্য পার্সোনালি খুব বেদনাদায়ক খবর এটি, এবং আমি খুবই খারাপ লেগেছে। যাই হোক, আমি শেয়ার করলাম দর্শকদের সাথে, কারণ আমরা অনেকেই আমাদের নিকট আত্মীয়, বন্ধু বান্ধব, পরিচিতজন, বাবা মা আমাদের এখানে বসে আছেন যার 2 ভাইকে তিনি হারিয়েছেন। অতএব আজকে আমাদের সকলের জন্য এই পর্বটি, এই করোনা পর্বটি অত্যন্ত বেদনাদায়ক। আমরা যতদিন বেঁচে আছি আমরা এটা ভুলতে পারবো না। এবং এই কারণেই আজকে নুরুন আপার কাছে শুনবো যে আমরা আমাদের এই পেইন গুলো কিভাবে আমরা রিলিভ করবো, এবং এটা দিনে দিনে আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে মানসিক এই বিষয়টি। তো আমি খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি তার কথা শোনার জন্য। তার আগে আমি একটু আজকের দিনের খবরগুলো দিয়ে দেই। আজকে একদিন বিরতির পর নিউ ইয়র্ক সিটির মেয়র সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, এবং তাকে মোটামুটি আজকে
অসুস্থ মনে হয়নি। আমরা যেভাবে সিক কল করি উনি গতকালই সেই সিক কলটা করেছিলেন। হয়তো হাঁপিয়ে উঠেছিলেন। এই কারণেই হয়তোবা করেছিলেন এবং আজকে তিনি এসেছেন তাকে বেশ সজীবই মনে হয়েছে সাংবাদিক সম্মেলনে। তবে তিনি আজকে যে গুরুত্বপূর্ণ একটি বিষয় মন্তব্য করেছেন সেটি হচ্ছে যে গভর্নর কুমো যেই নিউ ইয়র্ক সিটির বিশেষ করে ম্যানহাটনের কয়েকটি বার, একটি বারের নাম আমি বলে দিচ্ছি গথাম বার যেটি খুব জনপ্রিয় ওই এলাকায়। সেই বারে জনপ্রিয় একটি বারে যেখানে প্রচুর মানুষ সোশ্যাল ডিসট্যান্সিং না মেনে এই বারের সামনে জড়ো হয়েছিল। তাদের অনেকের মাস্ক ছিল না। এবং শুধু তাই নয়, ম্যানহাটনের ব্যাপারে এবং হ্যাম্পটনের ব্যাপারে আমি গতকালও বলেছি গভর্নর যখন ২০,০০০ কমপ্লেইন পেয়েছেন তার পরিপ্রেক্ষিতে তিনি নিউ ইয়র্ক সিটি লকডাউন পুনরায় আস প ই চালু করার ব্যাপারে কথা বলেছিলেন, আশঙ্কা ব্যক্ত করেছিলেন। মেয়র তার আজকে জবাব দিয়েছেন সাংবাদিকদের। অথচ তিনি বলেছেন যে আ আ অ সেরকম কিছু ঘটেনি। নিউ ইয়র্ক সিটি আ স্বাভাবিক প্রক্রিয়ায় আছে। আমরা যতটা আ আশঙ্কা করেছিলাম তা হয়নি। বিপুল সংখ্যক মানুষ সোশ্যাল ডিসট্যান্সিং মানছে এবং মেয়র আজকে আরেকটা কথা বলেছেন যে, যদিও নিয়ম অনুযায়ী ২ সপ্তাহ পরেই সব পরিসংখ্যান ঠিক থাকলে, স্ট্যাটিস্টিক থাকলে নিউ ইয়র্ক সিটির ২য় ফেজে যাওয়ার কথা। কিন্তু তিনি মনে করছেন যে ২ সপ্তাহ নয় ৩ সপ্তাহ পরে গেলেই ভালো হবে এবং তারা অনেকটা সেফ থাকবেন এবং মেয়রের আশা যে তিনি জুলাইয়ের ১ম সপ্তাহে ২য় ফেজে যাওয়ার জন্য নিউ ইয়র্ক সিটি প্রস্তুত বলে তিনি মনে করছেন এখনো। যদি অন্যভাবে বিশেষ করে যে প্রোটেস্টার যে বিক্ষোভকারীরা বিক্ষোভ সমাবেশ করেছে তার প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি সেভাবে। তবে আজকে সিএনএন আ মেয়রকে এই প্রশ্নটিই করেছিলেন যে তিনি এত লক্ষ মানুষকে ঘরে বসে থাকতে বলেছেন। আ করোনা ভাইরাসের সংযম পালন করতে বলেছেন। কিন্তু প্রোটেস্টারদের অনুমতি দিয়েছেন। বিক্ষোভকারীরা স্বচ্ছন্দে বিক্ষোভ করেছে। অনেকের মাস্ক ছিল না। সেটাকে তিনি কিভাবে দেখছেন? তিনি বলছেন একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘদিনের অন্যায়, অনাচারের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে এবং সেটি ছিল স্বতঃস্ফূর্ত। তবে তিনি এখনো সেটি খুব বিপজ্জনক বলে এখনো মনে করছেন না। তবে তিনি এটাও বলেছেন, আমাদেরকে আগামী কয়েকদিন অপেক্ষা করতে হবে সঠিক তথ্যটি জানার জন্য। হিসাবটি দিয়েছেন মেয়র নিউ ইয়র্কে যেটি তিনি প্রতিদিনই দেন এবং আমি আগেও বলে রাখি হিসাবটি ১ দিনের পুরনো। সেটি হচ্ছে যে উনি আজকে যে হিসাবটি দিয়েছেন সেটি হচ্ছে ১৪ তারিখের হিসাব। ১৫ তারিখ নয়। গভর্নর কিন্তু গতকালকে হিসাব দেন। মেয়র দেন ১ দিন আগের এবং মেয়রের হিসাবগুলো হচ্ছে নিউ ইয়র্ক সিটির পাবলিক আ হসপিটাল গুলোর পাওয়া রিপোর্ট থেকে এবং তাতে দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে গত পরশুদিন অর্থাৎ ১৪ তারিখ হসপিটালে ভর্তির সংখ্যা ছিল ৬২ জন। যেখানে ২০০ অতিক্রম করলে বিপজ্জনক সীমানা, সেটি অতিক্রম করেনি। সে থেকে অনেক দূরে আছে ৬২ জন এবং ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিল ৩৩৪ জন। যেটির লক্ষ্যমাত্রা হচ্ছে কোনোভাবেই ৩৭৫ অতিক্রম যেন না করে। আর এরপরে টেস্টিং যেটি এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু পিসিআর টেস্টিং। আমি আগেই বলে রাখি এটা অ্যান্টিবডি টেস্টিং এর রেজাল্ট দিচ্ছেন উনি পিসিআর টেস্টিং এবং সেই টেস্টিং এর হিসাবে দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে টেস্টিং এর পজিটিভ রেজাল্ট পিসিআর টেস্টিং এ সেটা ২% অর্থাৎ ১০০ জন টেস্ট করলে ২% ২ জনকে পজিটিভ হিসাবে পাওয়া যাচ্ছে নিউ ইয়র্ক সিটি এবং এটি খুবই একটি আশাব্যঞ্জক খবর। তার কারণ এটা বোধহয় এই মুহূর্তে সবচাইতে লোয়েস্ট যুক্তরাষ্ট্রের কোন বড় শহরে এই টেস্টিং এর স্ট্যাটিস্টিক্স টা। এরপরে মেয়র আজকে যেটা কথা বলেছেন সেটা হচ্ছে যে তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি করোনা টেস্ট নিয়েছেন কিনা এবং তিনি বলেছেন তিনি এখনো নেননি তবে নেবেন এবং তিনি বলেছেন যে তিনি যেহেতু নিউ ইয়র্কবাসীকে যেখানে যতখানি সম্ভব দ্রুত টেস্ট করিয়ে নেওয়ার কথা বলছেন অর্থাৎ তিনি নিজেও টেস্ট করছেন অবশ্য তিনি বলেছেন যে করোনা সংক্রান্ত কোনো বিষয় কিংবা তেমন কোনো তিনি তার সেই সিম্পটম গুলো নেই তারপরেও তিনি টেস্ট নেবেন বলে বলেছেন তবে কবে নেবেন এটা জানাননি আর আজকে মেয়রকে পুলিশের ব্যাপারে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল এবং সেইগুলি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে মেয়র অ্যান্টি ক্রাইম ইউনিট বলে যে একটি ইউনিট ছিল, যেটি অনেক সময় সাদা পোশাকও থেকে এই ক্রাইমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ক্রাইম মোকাবেলায় হস্তক্ষেপ করেছে। সেই ইউনিটকে নিউ ইয়র্ক সিটি থেকে ডিসব্যান্ড করা হয়েছে। অর্থাৎ সেই ইউনিটটি বিলুপ্ত করে দেওয়া হচ্ছে। অ্যান্টি ক্রাইম ইউনিটের যেটি এবং এর ফলে নিউ ইয়র্ক শহরে ক্রাইম বেড়ে যাবে কিনা ক্রা আ অপরাধ প্রবণতা অনেকের ভিতর বাড়তে পারে এই কথা প্রসঙ্গে মেয়র বলেছেন, ব্লাজিও আজকে যেটা বলেছেন সেটা হচ্ছে যে তিনি তা মনে করেন না গত ৬.৫ বছর ধরে তিনি যেটা বলেছেন যে তিনি চেষ্টা করছেন কিভাবে এই পুলিশকে আরো বান মানুষের বন্ধু করা যায় এবং তিনি মনে করেন যে ভয় দেখিয়ে নয় ভালোবাসা, মায়া, মমতা
এসব দিয়ে মানুষকে অপরাধ প্রবণতা থেকে দূর করা যায় কিনা সে বিষয়ে তিনি এবং পুলিশ কমিশনার অনবরত কথা বলেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অনেক ইতিমধ্যেই অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন যাদের ভিতরে ডেমোক্রেটও অনেক আছেন। ফলে এতে পুলিশ বাহিনীকে এভাবে যদি আ ভয় শূন্য করে ফেলা হয় যে যাতে পুলিশ দেখলে যদি মানুষ ভয় না পায় তাহলে হয়তো অপরাধ প্রবণতা বেড়ে যাবে। তবে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে এই বিষয়ে সঠিকভাবে আরেকটি বিষয় যেটি আজকে গভর্নরের সাংবাদিক মেয়র আজকে আরেকটি কথা বলেছেন সেটি হচ্ছে যে এই অ্যান্টিবডি আর এই টেস্টিং এর পরে যাদেরকে পজিটিভ পাওয়া যাবে তাদের খুঁজে বার করার জন্যে যে ট্রেসিং এর ট্রেসার হায়ার করা হয়েছে তারা যাতে তাদের অনেকেই প্রায় নিউ ইয়র্ক সিটিতে যত ভাষায় মানুষ কথা বলে তত ভাষার ট্রেসার হায়ার করা নিয়োগ দেওয়া হয়েছে এবং কিন্তু মেয়র আজকে যে কথাটি বলেছেন সেটি মেয়রের পক্ষে তার কমিশনার বলেছেন যে তারা অতিরিক্ত প্রায় $4 মিলিয়ন বরাদ্দ করছেন এবং যাতে এই ট্রেসার যাদেরকে টেলিফোনে খুঁজে পাওয়া যাবে না তাদেরকে বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশনের মাধ্যমে কমিউনিটি সংস্থার মাধ্যমে তাদেরকে খুঁজে বার করা যায় কারণ সেটি খুব জরুরি। যারা পজিটিভ পাওয়া গেছে তাদের সংস্পর্শে কারা এসেছে গত 7 থেকে 10 দিনের ভিতরে তাদের খুঁজে বার করাটাও এই করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে অনেকখানি প্রয়োজনীয় সেই বিষয়ে সেই জন্যই তারা অতিরিক্ত $4 মিলিয়ন বাজেট রেখেছেন এর জন্য এবং এটি সেই ক্ষেত্রে ব্যয় করা হবে। আজকে গভর্নর সাংবাদিক সম্মেলনে যেটি হিসাবটা দিয়েছেন তাতে নিউ ইয়র্ক স্টেটে মৃতের সংখ্যা খুবই নেমে এসেছে, খুবই কম হয়ে গেছে এবং গতকাল এবং গত পরশুদিন সমান সংখ্যক মানুষ 25 জন নিউ ইয়র্ক স্টেটে এই করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের ভিতরে গতকাল 16 জন মারা গেছেন হাসপাতালগুলোতে পুরো নিউ ইয়র্ক স্টেটে এবং 9 জন মারা গেছেন নার্সিং হোমগুলোতে। অতএব এটি অনেকটা কমে এসেছে এবং গভর্নর আজকেও বলেছেন, গত কয়েকদিন ধরেই তিনি বলছেন যে তিনি আর ভবিষ্যতে এই ধরনের মৃতের হিসাব রাখাটা কি প্রয়োজন কিনা আর তারা সেটি এখন চিন্তা ভাবনা করছেন তার কারণ এটি মৃত্যুর ব্যাপারটি স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে। অন্যান্য অসুখে আক্রান্ত হয়ে রোগে ভুগেও মানুষ এরকম সংখ্যায় সাধারণত গড়ে নিউ ইয়র্ক স্টেটে প্রাণ হারান। তবে এটাও জানি রাখি দর্শকদের জন্য যে এপ্রিল মাসের 8 তারিখে নিউ ইয়র্ক স্টেটে 799 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন, যেটি ছিল এখন পর্যন্ত সর্বোচ্চ একদিনে মৃতের হিসাব 799 জন। আর টেস্টিং এর ব্যাপারে গভর্নর আজকে বলেছেন নিউ ইয়র্ক স্টেটে এ পর্যন্ত 3 মিলিয়ন মানুষকে টেস্ট করা হয়েছে, যেটি অন্য যেকোনো স্টেট এবং অনেক দেশের তুলনায় এটা বেশি পার ক্যাপিটা হিসাবে সেটাও তিনি বলেছেন এবং এই টেস্টের এখানেই শেষ নয়, টেস্ট অব্যাহত থাকবে এবং বরং টেস্টের পরিধি আরো বাড়ানোর চেষ্টা করছেন। এবং আপনারা জানেন নিউ ইয়র্ক সিটিতে তিনি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন কয়েকটি অঞ্চলের উপরে, ব্রঙ্কস, ব্রুকলিন এবং কুইন্স। বিশেষ করে ব্রঙ্কসের কয়েকটি তার হিসেব মতে, তার হেলথ ডিপার্টমেন্টের হিসেব মতে এখনো 40 থেকে 50% অর্থাৎ শতকরা 40 থেকে 50% মানুষ পজিটিভ হিসেবে চিহ্নিত হচ্ছেন। এই বিষয়টি যাতে দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় সেজন্য তিনি কিছু পদক্ষেপের কথা বলেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হচ্ছে কিনা এলাকাগুলোতে, মাস্ক পরছেন কিনা লোকজন ঘর থেকে বের হলে সেটি, এবং আরেকটি হচ্ছে যে যত বেশি সম্ভব টেস্টিং এবং সেই এলাকাগুলোতে মোবাইল টেস্ট ইউনিট পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এটি হচ্ছে গভর্নরের প্রস্তাব। আর আরেকটি কথা গভর্নর তথ্য আজকে দিয়েছেন সেটা হচ্ছে অ্যান্টিবডি টেস্টিং এর ব্যাপারে। মে মাসের 1 মে থেকে 13 জুন পর্যন্ত এই মোটামুটি 6 সপ্তাহে 12,000 অ্যান্টিবডি টেস্টিং এর একটা স্যাম্পল নিয়ে তারা কাজ করেছেন তার হেলথ ডিপার্টমেন্ট এবং সেখানে তিনি যেটি দেখানোর চেষ্টা করছেন সেটি বলছেন যে তাদের 12 পয়েন্ট পজিটিভ মানে পজিটিভ অ্যান্টিবডি টেস্টিং এ পজিটিভের সংখ্যা বেড়ে গিয়েছে 1.1%, অর্থাৎ মে মাসের 1 তারিখে যেখানে ছিল 12.3% সেটি জুন মাসের 13 তারিখে দাঁড়িয়েছে 13.14%, অর্থাৎ অ্যান্টিবডি টেস্টিং এর হার কিছুটা বাড়ছে। এবং আপনারা জানেন অ্যান্টিবডি হচ্ছে কারা? যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, অনেক হয়তো টের পেয়েছেন, অনেক হয়তো পাননি, অনেকে সামান্য অসুখেই সেরে উঠেছেন। আর তারাই আসলে অ্যাকচুয়ালি অ্যান্টিবডি টেস্টিং তাদেরই করা হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ এই রোগের চিকিৎসার ক্ষেত্রে, বিশেষ করে ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সূচক। তো যাই হোক, এই হচ্ছে নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্ক সিটিতে
টেস্টিং এর অ্যান্টিবডি টেস্টিং এর হারটি কিন্তু একটু বেশি। সেটি হচ্ছে সিটি, নিউ ইয়র্ক সিটির কথা আমি বলছি। যেখানে স্টেট ছিল 12.3% মে মাসের ১ তারিখ। সেখানে নিউ ইয়র্ক সিটি ছিল মে মাসের ১ তারিখ ১৯.৯%। সেটি জুন মাসের ১৩ তারিখে গিয়ে দাঁড়িয়েছে ২১% এ। অতএব এটিও একটি আ আ মোটামুটি আ চিন্তার বিষয়। তবে আ এটি নিয়ে এতটা ঘাবড়ানোর কিছু নাই। গভর্নরও সেটি বলেছেন। বাট তারা স্ট্যাটিস্টিকটি নজরে রাখছেন। আর একটা জিনিস যেটা বলার চেষ্টা করছি যে নিউ ইয়র্ক সিটিতে আ পিসিআর টেস্টিং এ সিটিতে মেয়র বলেছেন পরশুদিনের হিসাব 2%, কিন্তু গভর্নর আজকে বলেছেন গতকালকের হিসাবে 1.3%। আ তো এর সানডেতে। তো এটি একটি উল্লেখযোগ্য বিষয় এবং আমি মনে করি খুবই আশাব্যঞ্জক খবর। আরেকটি জিনিস যেটা বলেছেন যে আ গভর্নরের বক্তব্য স্পষ্ট হয়েছে এবং গত কয়েকদিন ধরে তিনি বলে আসছেন যে নিউ ইয়র্কবাসীকে ধন্যবাদ দিচ্ছেন। কারণ তারা যে সংযমের সাথে এই করোনা ভাইরাসকে মোকাবিলা করেছেন, কিন্তু অন্যান্য স্টেট সেটি পারছে না। বিশেষ করে ফ্লোরিডা, টেক্সাস এবং অ্যারিজোনাতে গত কয়েকদিনে গড়ে প্রতিদিন ২,০০০ মানুষ নতুনভাবে আক্রান্ত হচ্ছে এবং তার ফলশ্রুতিতে মায়ামির মেয়র তার শহর যে ওপেনিং করার কথা বলেছিলেন, লকডাউন তুলে নেবার, সেটি আবার পুনরায় স্থাপন করতে যাচ্ছেন। তিনি লকডাউন তুলছেন না। এই খবরটি আজকে এসেছে। আরেকটি হচ্ছে যে আ আমরা অনেকেই জানি যে এতদিন পর্যন্ত আমরা হ্যান্ডশেক কিংবা আ জড়াজড়ি কিংবা কোলাকুলি যেটাকে বলি কিংবা সারফেস টাচিং কে আমরা মনে করতাম যে করোনা ভাইরাসের ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে। এখন নতুন আরেকটি বিষয় এর সাথে সংযোজিত হয়েছে। সেটি হচ্ছে টয়লেট ফ্লাশ করার সময়টি। এবং এই সময়টি এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে ডাক্তার, বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীরা বলার চেষ্টা করছেন। কারণ যে ড্রপলেট এর কথা আমরা এটা বলি, এই ড্রপলেটটা কিন্তু এই ফ্লাশ করার সময় বিপুল সংখ্যক প্রায় ৬,০০০ ড্রপলেট একই সাথে বাথরুম ফ্লাশ করার পরে আসে। এটি আপনার ক্লোজ প্রক্সিমিটি অর্থাৎ আপনার খুব কাছাকাছি চলে আসে এবং আমরা অনেকেই বাথরুমে কিন্তু মাস্ক ব্যবহার করি না কিংবা অন্য কোনো ফেস শিল্ডও করি না এবং এর ফলে এই রোগটি বাথরুম থেকে সংস্কার, বিশেষ করে টয়লেট ফ্লাশ করার পরে এটি সংক্রামিত হওয়ার সম্ভাবনা প্রচুর ব্যাপক। সেজন্য আ এটি একটি সতর্কমূলক অবস্থা আমাদের সকলকে গ্রহণ করা এখন প্রয়োজন। আমরা হাত ধোয়ার পাশাপাশি বাথরুমে ফ্লাশ করার সময়, টয়লেট ফ্লাশ করার সময় বিষয়টি এখন বিবেচনায় রাখা উচিত। আর সম্ভব হলে ফেস শিল্ড কিংবা যেভাবে আমরা ফেস শিল্ড নিজেদেরকে রক্ষা করার জন্য মাস্ক ব্যবহার করি, ফেস শিল্ড ব্যবহার করি, বাইরের ড্রপলেট যাতে আমাদের চোখে, মুখে প্রবেশ না করতে পারে, নাকে প্রবেশ করতে না পারে। কিন্তু সেক্ষেত্রে বাথরুমটাও আমাদের চিন্তায় রাখা দরকার বলে ডাক্তার এবং বিজ্ঞানিক বিশেষজ্ঞরা বলেছেন। যেটি কথা বলেছে সেটা হচ্ছে এবার অর্থনীতির কথায় চলে আসি। আ আজকে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য খুব গর্বের সাথেই বলেছেন গতকালকে। সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ইকোনমি আবার ফিরে আসছে ধীরে, ধীরে। এবং তার মতে অবশ্য দ্রুত, কিন্তু যেটি বোঝা যাচ্ছে সেটি তিনি বলেছেন যে মে মাসে রিটেইল সেল অর্থাৎ খুচরা বিক্রির সংখ্যা আগের মাসের তুলনায় 17.7% বেড়ে গেছে। অতএব এটি তার কাছে একটি আশাব্যঞ্জক খবর। আর যেহেতু তিনি নির্বাচন করবেন, অর্থনীতির প্রবৃদ্ধি, অর্থনীতির শক্ত অবস্থান তার নির্বাচনে কাজে লাগতে পারে বলে তিনি মনে করছেন এবং সেইজন্য সেই বিষয়টি গুরুত্বের সাথে আ বলার চেষ্টা করছেন। এবার আসি, করোনা ভাইরাসের জীবন রক্ষাকারী ১ম ওষুধের ঘোষণা দিয়েছে আজকে বিশেষজ্ঞরা। আর সেটির নাম দিয়েছেন ডেক্সামেথসিন। এবং এটিকেই বলা হচ্ছে জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে। আমরা অনেকেই শুনেছি হাইড্রক্সিক্লোরোকুইন এর কথা, অ্যাভামার্সিন এর কথা, আরো কয়েকটি ওষুধের কথা। কিন্তু এটিকেও বলা হচ্ছে জীবন রক্ষাকারী। কিন্তু তার পাশাপাশি কিছু বিজ্ঞানী এও সতর্ক করে দিচ্ছেন, এটি ব্যবহারে যদি সতর্ক না হয় এবং হাসপাতালেই শুধু এটি ব্যবহার সম্ভব, কেউ বাসায় এনে প্রাইভেটলি এই ওষুধটি ব্যবহার করা সম্ভব না এবং এই ওষুধের অপব্যবহার কিংবা সঠিকভাবে ব্যবহার না হলে মৃত্যুও হতে পারে। এটাও তারা সতর্ক করেছেন। এবং এই মৃত্যুর ঝুঁকিটার কথাও তারা সাবধান করে দিয়ে বলেছেন যে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করলে মৃত্যু হতে পারে। অতএব এই ব্যাপারে দর্শকদের আমি যথেষ্ট গুরুত্বের সাথে বলার চেষ্টা করছি। একটু সতর্ক থাকবেন, যদি কেউ খবরের কাগজে দেখে, মিডিয়াতে দেখে এই ওষুধটি নেওয়ার কথা বলে, ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ সেটি নিবেন না। আর আজকে যুক্তরাজ্যের হেলথ ডিপার্টমেন্ট স্টেরয়েড ব্যবহার করার কথা বলেছে এই COVID-19 মোকাবিলার ক্ষেত্রে। স্টেরয়েড আপনারা জানেন যে স্টেরয়েড ব্যবহার করলে কিছু ভালো দিকও আছে, স্টেরয়েডের কিছু খারাপ দিকও আছে।
তারপরেও তারা বলেছেন যে যেটি উপকার পাওয়া যাচ্ছে সেটির বেশি। সেইজন্য তারা স্টেরয়েড ব্যবহারের অনুমতি দিচ্ছেন যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতে। আর আজকে আরেকটি খবর যেটি আ মোটামুটি এতদিন পর্যন্ত আমরা ধরে নিয়েছিলাম এবং ঘোষণাও করা হয়েছিল যে নিউজিল্যান্ড সম্পূর্ণ মুক্ত, করোনা মুক্ত। আজকে কিন্তু নিউজিল্যান্ডে ২৫ দিন পর ২ জনকে করোনা সংক্রমণে পাওয়া গেছে এবং এটি নিউজিল্যান্ড বলেছে যে ২ জন মানুষকে তাদের অসুস্থ বাবা-মাকে, যারা সুস্থ হয়েছেন অবশ্য, তাদেরকে দেখার জন্য ইংল্যান্ড থেকে আসার ভিসা দেওয়া হয়েছিল এবং তারাই সেটি নিউজিল্যান্ডে ক্যারি করে এনেছেন। তাদেরকে এয়ারপোর্ট থেকে বেরোবার পর তাদের টেস্ট করার পরে তাদেরকে পজিটিভ পাওয়া গেছে এবং তারাই সেটি সংক্রমণ করেছে। তবে এই ব্যাপারে তারা নিউজিল্যান্ডের হেলথ ডিপার্টমেন্ট দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং তাদেরকে আইসোলেশন এ নিয়ে গেছেন। এবং আজকে আরেকটি জিনিস যেটি আমি বলি সীমান্তের ব্যাপারে, কানাডার প্রাইম মিনিস্টার ট্রুডো বলেছেন যে যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে যে সীমান্তটি এখন বন্ধ আছে সেটি আগামী জুলাই মাসের ২১ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। এবার শেষ করার আগে একটা কথা বলি যে টেস্টিং এর কথা আমিও বলেছি। অনেকদিন ধরেই বলে আসছি যে আমাদের কমিউনিটিতে বিশেষ করে আমাদের বাংলাদেশের টেস্টিং কে খুব সহজ করার জন্য, আপনারা জানেন নিউ ইয়র্ক সিটিতে টেস্টিং বিনামূল্যে, যদিও এই টেস্টিং এর জন্য ইন্স্যুরেন্স কোম্পানিকে অনেকে $১০০ থেকে $১৫০-২০০ পর্যন্ত চার্জ করে থাকেন, কিন্তু সেটি ফ্রি নিউ ইয়র্ক সিটিতে। এবং সেই ধরনের একটি টেস্টিং আমাদের বাংলাদেশিদের অনেকে মিলে আয়োজন করছেন আগামী শুক্রবার জামাইকা মুসলিম সেন্টারে দুপুর ২টায় এটি শুরু হবে টেস্টিং। এবং এই ব্যাপারে আমাকে জানিয়েছেন এই টেস্টিং সেন্টারের অন্যতম উদ্যোক্তা আমরা শাহনওয়াজ এবং ফিরোজ আহমেদ ও কাজী আজম। আগামী শুক্রবার জামাইকা মুসলিম সেন্টার সামনে রাস্তাটি বন্ধ করে এই টেস্টিংটি করা হবে বলে তারা আজকে জানিয়েছেন। আশা করি এখানেই শেষ। আর যদি কিছু থাকে পরে আপনাদের জানাবো। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আমাদের মেয়র এবং গভর্নরের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কি কোনো অবসান হলো? আজকে মেয়র পাশ কাটিয়ে গেছেন বিষয়টি এবং তিনি বলছেন যে নিউ ইয়র্ক সিটি সবকিছু এখন ঠিক আছে, হতাশ হওয়ার কিছু নেই। আমরা অবশ্য উনি বলেছেন যে জুলাইয়ের ২২ তারিখে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে ২ সপ্তাহ পর তো নিউ ইয়র্ক সিটি খুলতে পারে সেকেন্ড ফেজ। তো উনি বলেছেন যে আমরা সতর্কমূলক অবস্থান হিসেবে আরো ১ সপ্তাহ ওয়েট করব এবং সেটি এখন পর্যন্ত আছে। জুলাইয়ের ১ম সপ্তাহে হয়তো নিউ ইয়র্ক সিটি সেকেন্ড ফেজে যাবে যদি অন্য কোনো অঘটন না ঘটে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা নাজমুল হাসান সাহেবের ব্রিফিংটা শুনলাম। আমরা আজকে শুনবো রিমা খানের তার ব্যক্তিগত লস, যেটা ২ ভাইকে তিনি হারিয়েছেন, তার কথা শুনবো। আমরা শুনবো ডক্টর নুরুন বেগম, তিনি বলবেন যে আমরা মানসিকভাবে কি ধরনের বিপর্যয়ের মুখোমুখি পড়েছি, বিপর্যয় থেকে বাঁচার পথ কি, কিভাবে আমরা নিজেরা নিজেদের হেল্প করতে পারি, বিষয়টি আমরা জানবো। আমরা জাস্ট ওনাদের জানার আগে আমরা অ্যাটর্নি নাজমুল আলমের কাছে জাস্ট ব্রিফিংটা জানতে চাই অ্যাবাউট দি ইমিগ্রেশন। নাজমুল আলম। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ দর্শক শ্রোতা, সেই সাথে প্যানেলিস্ট আপনারা যারা আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। ইমিগ্রেশনের ব্যাপারে যে জিনিসটা এই মুহূর্তে ঘটতেছে সেটা হচ্ছে, ভালো খবর দিয়ে শুরু করি। সেটা এত ভালো খবর, গতকালকে ইউএস সুপ্রিম কোর্টের থেকে রায় হয়েছে যে তারা ক্যালিফোর্নিয়াতে একটা কেস হয়েছিল, সেটা হচ্ছিল যে সেঞ্চুরি সিটি বলে আপনি জানেন, যেখানে মানুষ অভয়ে চলাচল করতে পারে। নিউ ইয়র্ক হচ্ছে একটা সেঞ্চুরি সিটি। এটার বিরুদ্ধে ট্রাম্পে আবেদন জানিয়েছিল এবং তারা মামলা করেছিল। ক্যালিফোর্নিয়াটা এন্টায়ার স্টেটটা হচ্ছে যে একটা সেঞ্চুরি স্টেট। তো এই স্টেটে কাউকে অবৈধভাবে গ্রেপ্তার করা যাবে না এবং এই ব্যাপারে স্টেট এবং লোকাল কোনো ধরনের সহযোগিতা করবে না ফেডারেল গভর্নমেন্টকে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প অনেকদিন খেপা ছিলেন এই ব্যাপারটাতে নিয়ে। তো এই জন্য উনি প্রথমে ডিস্ট্রিক্ট কোর্টে গেলেন, ডিস্ট্রিক্ট কোর্টে রায় দিল যে না, সেঞ্চুরি সিটি এটা স্টেটের নিজস্ব ব্যাপার। তারা যদি ইমিগ্রেশনকে বাধা না দিয়ে তারা যদি সাইড লাইনে থাকে তাহলে এটা আপনার ফেডারেল লাইনের কোনো লঙ্ঘন নেই। সেটা গেল সার্কিট কোর্টে, সার্কিট কোর্টেও সেম রায় হলো। গতকালকে এটা গিয়েছিল ইউএস সুপ্রিম কোর্টে, যেটা নিয়ে ট্রাম্প অ্যাকচুয়ালি খুব আশা করতেছিলেন যে এই রায়টা উনার পক্ষে যাবে, কিন্তু এটা হয়েছে উল্টোটা। সুপ্রিম কোর্টের ৭ জন জাস্টিস ৯ জনের মধ্যে তারা বলেছে যে না, এই রায়টা আমরা কোনো মতেই এই কেসটাই শুনতে পারি না, এই জন্যই কারণ এটা স্টেটের এখতিয়ারের মধ্যে আছে। কাজেই ক্যালিফোর্নিয়া ইজ এ সেঞ্চুরি সিটি, সেঞ্চুরি স্টেট, নিউ ইয়র্ক সিটি ইটসেলফ ইজ এ সেঞ্চুরি সিটি। এরকম নিউ ইয়র্ক সহ পুরো আমেরিকাতে প্রায় ৩০০-র মতো সিটি আছে যারা নিজেদেরকে সেঞ্চুরি সিটি হ্যাঁ ইয়ে করেছে। আমি এই জিনিসটা এই জন্য বলতে চাচ্ছি যে এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট। এটার মিনিংটা এটাই হচ্ছে যে এই সমস্ত সিটিতে অথবা এই স্টেটগুলোতে
ইমিগ্রেশনের কোনো ইনফরমেশন ফেডারেল গভর্নমেন্টের কাছে দেওয়া হবে না সিটি অথবা স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে, যার জন্য অভয়ে যারা বৈধ এবং অবৈধ সবাই যেন চলাচল করতে পারে। সো ইট ইজ এ গ্রেট নিউজ। অন্যদিকে যে খবরটা আসছে সেটা হচ্ছে যে ইমিগ্রেশন একটা বড় ধরনের কড়াকড়ি আসতেছে। আপনি জানেন যে নন ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে H1B, যেখানে ডক্টরসরা আসে, H1B তে নার্সেরা আসে, H1B তে আরো বিভিন্ন প্রফেশনাল ক্যাটাগরির লোক, যেমন আইটির একটা হিউজ নাম্বার তারাও আসে। এই H1B টা সে আপাতত বন্ধ করতেছে আগামী ফল পর্যন্ত। তারপরে আছে H2B, যেটা হচ্ছে যে সিজনাল ওয়ার্কার, তাদের ভিসাকে বন্ধ করতেছে। এরপরে আরেকটা আছে যে L1 হচ্ছে যে ইন্টার কোম্পানি আপনার ট্রান্সফারি, যেমন জাপান থেকে লোক আসতে পারে, চায়না থেকে লোক আসতে পারে, ইভেন বাংলাদেশ থেকে লোক আসতে পারে, তারা সাধারণত L1 এ আসে। এই সমস্ত ভিসা থেকে কিন্তু অ্যাকচুয়ালি গ্রিন কার্ড হয়। এই গ্রিন কার্ডের থেকে পরবর্তীতে তারা আমেরিকার সিটিজেন হতে পারে। কাজেই এই সমস্ত নন ইমিগ্রেন্ট ভিসাগুলো তারা বন্ধ করে দিচ্ছে। আরেকটা ভিসা যেটা বন্ধ করে দিচ্ছে সেটা হচ্ছে J1 ভিসা, সেটা হচ্ছে এক্সচেঞ্জ ভিসা। এই এক্সচেঞ্জ ভিসার মাধ্যমে ইউরোপ, আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা এবং এশিয়ার অনেক দেশের থেকে অনেকে আসেন। এটাকে বলা হয় যে এক্সচেঞ্জ ভিসা J1, সেটা উনি বন্ধ করে দিচ্ছেন। আরেকটা যেটা গত সপ্তাহে রিউমার যেটা এসেছিল, এন্ড ইনফ্যাক্ট দ্যাট ইজ ট্রু, সেটা হচ্ছে যে সিটিজেন এবং গ্রিন কার্ড ধারীদেরকে বিভিন্নভাবে তাদের পুরনো ফাইলগুলো খতিয়ে দেখা হবে ক্ষেত্র বিশেষে। আপনি জানেন যে আমাদের এই অনুষ্ঠানে ডক্টর নিনা আহমেদ উনি বলেছিলেন যে পেনসিলভেনিয়াতে, উনার কিন্তু এটা বলার পিছনে কারণ আছে, কারণ ডোনাল্ড ট্রাম্প সরকার কিন্তু টার্গেট করে করে এগোচ্ছে যে কোন গ্রিন কার্ডধারী কোন সিটিজেনের এই ফাইলগুলো তারা মানে পর্যালোচনা করবে। তা এখন দেখেন আজকে একটা নিউজ এসেছে, এবার দেখাচ্ছে যে ট্রাম্পের নিজের ওয়াইফ মেলানিয়া ট্রাম্পের নিজস্ব ইমিগ্রেশনের তথ্যই এখন ফাঁস হয়ে যাচ্ছে যে সে কিভাবে ভিসা পেয়েছে। সে নাকি পেয়েছিল আইনস্টাইন ভিসা, হুইচ ইজ লাইক এক্সট্রা অর্ডিনারি স্ট্যাটাসে যারা থাকে তাদেরকে EB1 স্ট্যাটাসে একটা ভিসা দেওয়া হয়, ইমিগ্রেন্ট ভিসা, সেটার থেকে উনি গ্রিন কার্ড পেয়েছে, পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পকে বিয়ে করে সিটিজেন হয়েছে। সো হোয়াট আই এম সেইং ইট, যে রাস্তা ধরে ডোনাল্ড ট্রাম্প ইমিগ্রেশনকে ব্যবহার করে নিজের স্বার্থে কাজে লাগিয়েছেন, সেই সেম ইমিগ্রেশনকে উনি আবার ব্যক্তিগত স্বার্থে কাজে লাগাচ্ছেন। তো আমি এই কথাটাই আপনাদেরকে বলতে চাই যে এই যে ভয় ভীতিগুলো এই মুহূর্তে চলছে, আপনারা অ্যাকচুয়ালি কোনো আইন ভঙ্গ করবেন না। যদি আপনারা আইন ভঙ্গ না করেন তাহলে আইনে আমাদের একটা সিস্টেম আছে, উই ক্যান the court, we can appeal it, we can do something, we can make a movement, all of this. কিন্তু কেউ যদি আইন ব্রেক করেন, সেই আইনটাকে অ্যাকচুয়ালি আবার পুনরায় নিয়ে যাওয়াটা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। সো বাই অল মিনস ডু নট ব্রেক দ্য ইমিগ্রেশন ল। আর আমি বলার আগে আরেকটু জিনিস বলতেছি যে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ব্যাপারে অনেক কথাবার্তা চলতেছে। আমি নিজে নিউ ইয়র্ক সিটি ল ডিপার্টমেন্টে জব করেছি বিফোর আই মুভ টু মাই পার্সোনাল প্রাইভেট প্র্যাকটিস। নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে একটা বোর্ড আছে, ওটাকে বলা হয় সিভিলিয়ান, নিউ ইয়র্ক সিটি সিভিলিয়ান রিভিউ বোর্ড। ওইটাতে পুলিশের যত ধরনের কর্ম অপকর্মের সমস্ত বাজ বিচার করা হয়। আমি যখন ওই বোর্ডের আমরা যখন রিপ্রেজেন্ট করতাম তখন আমরা দেখেছি যে তারা কিভাবে এই কেসগুলোকে ধামাচাপা দেয়। তো এই যে 50 এর যে আইনটা হচ্ছে, এটার মাধ্যমে এটাকে বাতিল করে দেওয়া হচ্ছে। সো ইট ইজ এ গ্রেট নিউজ ফর নিউ ইয়র্ক সিটি। ফাইনালি আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে ইমিগ্রেশনের কোর্টগুলো খুলেছে কিন্তু ওদের হিয়ারিং এখন পর্যন্ত শুরু হয়নি। ইমিগ্রেশন অফিসগুলো খুলেছে কিন্তু ওদের ইন পার্সন, ওরা যে ফেস টু ফেস গ্রিন কার্ডের অথবা সিটিজেনের যে ইন্টারভিউ গুলো নেয় সেটা এখনো পুরোপুরি চালু হয়নি। তারপরে ভিসা সেন্টারে যে আপনার ওদের যে কার্যক্রম এটা চালু আছে কিন্তু একটু মন্থর গতিতে। আর ফাইনালি যেটা সেটা হচ্ছে যে আমেরিকান এমবেসি ঢাকা আমেরিকান এমবেসি এই মুহূর্ত পর্যন্ত পূর্ণ লকডাউন অবস্থায় আছে বিকজ অফ কোভিড-19 প্লাস আমেরিকান গভর্নমেন্ট এটা এখনো খোলার কোনো অনুমতি দেয়নি। কাজে আমি দর্শক শ্রোতা আপনাদের সবাইকে বলবো, আমি জানি আপনাদের প্রচুর ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন থাকতে পারে, আপনাদের পার্সোনাল অরিনেস থাকতে পারে, আপনাদের যে ধরনের প্রশ্নই থাকুক না কেন আমরা এটার জন্য জবাব দিতে প্রস্তুত আছি। কাইন্ডলি আপনারা প্রতি শুক্রবার রাত্রি 8টায় ল এন্ড ইমিগ্রেশন এই টেলিভিশনেই আমরা নিয়মিতভাবে প্রচার করি। জনাব আবু তাহের উনি আমাদের উপস্থাপক। আপনারা আমাদের সাথে জয়েন করবেন এবং আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা পাঠিয়ে দেবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। থ্যাংক ইউ জনাব আব্দুল আলম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ আস। আমি যাচ্ছি এখন দর্শক, আমরা এখন যাচ্ছি রিমি খান তার কাছে, যিনি তার দুই ভাইকে এই করোনাতে হারিয়েছিলেন এবং আমরা একবার ওনাকে এনেছিলাম রাইট আফটার দি ডেথ অফ হার টু ব্রাদার। আমরা আজকে জানতে চাই যে তার পরিবার এখন কেমন আছে। Yes.
আসসালামু আলাইকুম। তার পরিবার সবাই আল্লাহর রহমতে ভালোই আছে এবং দুই পরিবারই আছে ভালো। এক পরিবার এখনো বাংলাদেশে আছে। তার আমার ওই ভাইয়ের ওয়াইফ এখন আসে নাই। জুলাই মাসের ফার্স্ট উইকে আসার কথা। তো আর যারা আছে এখানে মোটামুটি মানে ঘরেই আছে। আমরা জানতে জি। চাই যে আপনি তো আপনার 2 ভাইকে হারিয়েছেন। জি। হ্যাঁ? আপনার কত স্মৃতি আছে তাদের সাথে। এখন কিভাবে আপনারা সময় কাটাচ্ছেন এই 2 ভাইয়ের যে আপনাদের যে তাদের যে বিয়োগান্তক বিদায় এবং এই যে সময় প্রতি মুহূর্তেই হয়তো আপনার মনে হয় আপনার ভাইয়ের কথা। কিভাবে সময় হ্যাঁ, কাটাচ্ছেন? প্রতি মুহূর্তেই মনে হয় মানে সবসময় মনে হয় যে মানে ওরা এত কম সময়ের জন্য গেল, কেন গেল হসপিটালে? মানে অনেক প্রশ্ন আসে মনের ভিতরে যে কেন গেল? তখন না গেলেও তো হইতো। ঘরে থেকে ই করতো, বেশি করে গরম পানি খেত। যেভাবে এরকম অন্যান্য লোকদের কথা শুনি, এখন শুধু মনে হয় এরকম না গেলে হয়তোবা বেঁচে যেত। মানে আরেকজন গেল একটু দেরি করে কেন গেল? মানে ও যদি ঘরে থাকতো আমি কেন দেখলাম না? ক্যামেরা কেন অন করলাম না? ক্যামেরা অন করে যদি দেখতাম আমি আমার ভাইয়ের চেহারা তাইলে হয়তো পরে আমি আরো বলতে পারতাম, তাড়াতাড়ি তুমি ডাক্তারের কাছে যাও, দেখে আসো, ওর সাথে ডাক্তারের সাথে কথা বলো, কি বলে ডাক্তার শোনো। মানে এরকম অনেক প্রশ্ন এখন আমার মনের ভিতরে আসে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে। মানে প্রতিটা নামাজে বসে আমার শুধু মনে হয় ওদের মানে ওই কবরস্থানটায় গেলাম, ওইটা আমার মানে চোখে চোখে ভাসে এবং মানে সবসময় শুধু মনে হয় কি যেন মানে এইটা কেন হইলো না, ওইটা কেন হইলো না, এরকম কেন করলো, ওরকম কেন করলো, জ্বর আসলো কেন ও পড়ে গেল, কেন ও কাজে গেল, কেন ও বাসে উঠলো, এরকম মানে নানাবিধ প্রশ্ন আমার প্রত্যেকটা ক্ষণে ক্ষণে শুধু মনে হইতে থাকে। মনে হয় যেন একদম আমার সামনেই আছে মানে ওরা। মানে আমি যেন প্রতিনিয়ত মানে ওদের সাথে মনে হয় মানে প্রত্যেকটা কিছুর সাথে যেন মানে সম্পৃক্ত এরকম। আর আমরা তো ৩ ভাই বোন অনেক টাচিং ছিলাম। মানে আমার তো ওরা ২ ভাই আমার বড়। তো সবসময় আমার সাথে যোগাযোগ হইতো। প্রত্যেকদিন ওই যে বড় ভাইটা শাফি খান যে মারা গেল, প্রত্যেকদিন ও জ্বরের সময় রাতের বেলা আমাকে ঠিক 10:30টার সময় 10:25 এও ফোন করত। মানে আবার সকালবেলা মানে ঘুম থেকে ওঠার পর 1:30টার সময় ফোন করত। মানে ওই সময়গুলো আসলে এখনো আমার মনে হয় কি যে এখনই বোধহয় ফোন আসবে, এখনই বোধহয় ফোন আসবে। এরকম একটা মানে এটা তো আসলে মানে এতই মানে মানে নিজস্ব ব্যাপার যেন এটা যেন শেয়ার করা যায় না, বলা যায় না। মানে মুহূর্তগুলা এখনো আমার পুরানো হয়নি। মনে হয় এই তো কালকেই তো কথা বললাম। এরকম লাগে। জানি না আমি কতটুকু মানে এটা কত দূর যাবে আমি জানি না। বাট এরকম আমার ফিলিংটা আমি শুধু বললাম আপনাকে যে তার মানে ওয়াইফ আছে, বাচ্চারা আছে। ওরা তো ওদের অন্যরকম ওরা বাবা হারাইছে, একজন স্বামী হারাইছে। বাট আমার সাথে রিলেশন তো ওদের চাইতেও আগের থেকে। আমার সাথে রিলেশনটা তো যেমন আমি জন্মের পর থেকে ওদেরকে দেখছি। ওদের কথা আমার প্রত্যেক ক্ষণে ক্ষণে মনে হয় যে এরকম করে আসতো। মানে আমার বাসায় আসার জন্য অস্থির থাকতো। "বাসায় আছিস?" মানে ফোন করে বলতো। আমি মাঝে, মাঝে দুষ্টামি করে বলতাম, "না, বাসায় নাই, বাইরে। এখন এত রাত বাজে আমি বাসায় থাকবো না তো কোথায় থাকবো?" হ্যাঁ, বলে কি, "দরজা খুল।" মানে এরকম করে মানে কি যে একটা আবদার ওরা আমার সাথে করছে বা কি যে একটা বড় ভাই হিসেবে আমার সাথে এত ফ্রেন্ডলি ছিল। মানে এগুলা যেন আমার মনে হয় কি প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমার কানে কানে ভাসে, চোখে চোখে ভাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ডক্টর নুরুন বেগম আপনি শুনলেন তার মর্মবেদনার কথা, তার ব্যথার কথা। আপনি জানেন যে আমাদের আপনার আপনার ভাইয়ের বয়স কত ছিল যে ২ জনকে আপনি হারিয়েছেন? একজন 51 আরেকজন 49। এবং উনারা কি ২ জনই বাংলাদেশে আপনি তাদের হারিয়েছেন নাকি এখানে হারিয়েছেন? না, না এইখানে রিচমন্ড হিলে। আমি মানে তো ওজন পার্কে থাকি, ওরা রিচমন্ড হিলে। আমার আচ্ছা, থেকে বেশি দূরে না। যার দরুন আমাদের সাথে মানে যাতায়াত ছিল অনেক আরকি। আচ্ছা, আচ্ছা। আসলে ধন্যবাদ রিমি খান আপনাকে। আপনি খুব সুন্দর করে আপনার ফিলিংস গুলো, আপনার কষ্টগুলো, আপনার স্বজন হারানোর শোকের যে কষ্টগুলা, যে বেদনাগুলো, সেগুলো আমাদের সাথে শেয়ার করেছেন এবং আপনার প্রতি আমার সমবেদনা এবং সহমর্মিতা জানাচ্ছি। ধন্যবাদ টাইম টেলিভিশন আজকে আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ তাহের ভাই আপনাকেও। আসলে করোনার এই প্যান্ডেমিকে আমরা অনেকেই আমরা অনেকেই আমাদের প্রিয় মানুষকে, আমাদের প্রিয় পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের সহকর্মী, আমাদের কোওয়ার্কার, আমাদেরকে অনেককেই আমরা হারিয়েছি। আজকে যদি আমরা জন হপকিন্সের স্ট্যাটিস্টিক্সটা দেখি, সারা বিশ্বে তো অনেক মৃত্যু আছেই। শুধু আমেরিকাতেই মৃত্যুর যে আজকে সংখ্যা সেটা ১,১৯,০০০। আর শুধু নিউ ইয়র্কে যে মৃত্যুর সংখ্যা সেটা ৩০,০০০-এর ঊর্ধ্বে। এটা কিন্তু কোনো একটা সংখ্যা নয়, এটা একটা নাম্বার নয়। এই নাম্বারের সাথে জড়িত একজন ইন্ডিভিজুয়াল পার্সন, এটার সাথে জড়িত একটা পরিবার,
একটা আত্মীয় স্বজন এবং একটা হোল কমিউনিটি এটার সাথে জড়িত। আমরা সবাই কিন্তু আমরা এটার কারণে এফেক্টেড। এবং এই স্বজন হারানোর যে শোক, যেটাকে আমরা লস বলি, গ্রিফ বলি, এটা আমরা সবাই এটার ভিতর দিয়ে যাচ্ছি। কিন্তু এর পাশাপাশি এই স্বজন হারানোর শোকের পাশাপাশি এই করোনার এই প্যান্ডেমিকে আমরা কিন্তু সবাই একটা কালেকটিভ গ্রিফের মধ্য দিয়ে যাচ্ছি। এই কালেকটিভ গ্রিফ জিনিসটা কি? অর্থাৎ সবাই আমরা কিন্তু কিছু না কিছু হারাচ্ছি। আমরা আমাদের যে নর্মাল লাইফটা ছিল, সেই নর্মাল লাইফটা আজকে নেই, সেটা আমাদের লস। অনেকে হয়তোবা যাদের গ্র্যাজুয়েশন হওয়ার একটা উদযাপন হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু তাদের জন্য হয়নি, সেটাও কিন্তু তাদের জন্য একটা লস। অনেকে জব হারাচ্ছেন, that is also a loss for them. শিশু কিশোরদের জন্য যেটা একটা নর্মাল ছিল, যে স্কুল কলেজে যাওয়া অথবা স্কুলে যাওয়া, যে নর্মাল লাইফ, সেটাও কিন্তু তারা হারাচ্ছে, that is also a loss. এবং কালেকটিভলি আমরা সবাই নানা রকমের লসের ভিতর দিয়ে যাচ্ছি, যেটাকে আমরা বলি এ কালেকটিভ গ্রিফ। এবং এই করোনার এই প্যান্ডেমিকে আমরা সবাই এই গ্রিফের প্রসেস দিয়ে যাচ্ছি। সো হোয়াট ইজ গ্রিফ? গ্রিফ ইজ এ রিয়াকশন, নর্মাল রিয়াকশন or a process to a loss. এবং সেই লসটা হতে পারে of loss of our loved person, অর্থাৎ যেটাকে আমরা বলি স্বজন হারানোর শোক বা গ্রিফ or bereavement. সো দর্শক, আমি আজকে একটু চেষ্টা করব আপনাদেরকে এই স্বজন হারানোর শোক নিয়ে একটু কথা বলার জন্য। স্বজন হারানোর শোক সবসময়ই কঠিন। আমরা শুনছিলাম একটু আগে ওনার ফিলিংস গুলো, উনি এখনো বিশ্বাস করতে পারছেন না যেটা হয়েছে। সো স্বজন হারানোর শোক সবসময় কঠিন, কিন্তু স্বজন হারানোর শোক করোনার সময়ে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে অনেকের জন্যই। কারণগুলো কেন? খেয়াল করুন, এই ডেথটা হয়তোবা ছিল একটা আনএক্সপেক্টেড, হঠাৎ করেই আপনি আপনার প্রিয় মানুষটাকে হারিয়েছেন এই করোনার কারণে। আপনি কল্পনাই করেননি হয়তোবা 49 বা 50 ইয়ার্সে আপনি আপনার ভাইকে হারাবেন। So it was an unexpected death for many of us. আরেকটা কি কারণে এই করোনার সময়ে এই স্বজন হারানোর শোকটা কঠিন হচ্ছে? যখন আপনি শেষ সময়ে আপনি আপনার স্বজনের সাথে পাশে থাকতে পারেননি, আপনি স্বজনের পাশে থেকে আপনি শেষ কথাটুকু বলতে পারেননি, আপনি স্বজনের হয়তোবা সেবা শুশ্রূষা করতে পারেননি, শেষ কথাটুকু বলতে পারেননি, তাকে শেষ দেখাটাও হয়তোবা দেখতে পারেননি। পাশাপাশি মারা যাবার পরে আপনি যে ফিনারালটা হয়, যে প্রসেসটা হয়, সেটাও হয়তো হয়নি। আপনি নিজেই হয়তোবা কোয়ারেন্টাইনে ছিলেন, আপনি হয়তোবা ফিনারালের জন্য আয়োজনই করতে পারেননি, হয়তোবা যদিও ফিনারাল হয়েছে আপনি হয়তোবা ছিলেনই না, অথবা ছিলেন একজন বা দুইজন। ফিনারালটাও হয়তোবা ঠিক মতো হয়নি, অথবা আপনি চেষ্টা করেছেন ভার্চুয়ালি কিছু একটা করার। তাই এই পুরো প্রসেসটাই করোনার কারণে, এই যে পুরো প্রসেসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এই স্বজন হারানোর শোকটা সেজন্য অনেকের জন্যই কঠিন হয়ে যেতে পারে, প্রলংড হয়ে যেতে পারে। এবং স্বজন হারানোর এই শোক যেটা আমরা বলি, যে যেটা আমরা গ্রিফ রিয়াকশন, সে নিয়ে আমি একটা দর্শক আপনাদেরকে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে কি, গ্রিফ ইজ এ ভেরি ইন্ডিভিজুয়ালাইজড, ইউনিক একটা প্রসেস এবং ভেরি ডেলিকেট একটা প্রসেস। এটা এতই ইউনিক যে আপনি মনে করুন আপনার ফিঙ্গারপ্রিন্ট যেরকম ইউনিক একজনের জন্য, ঠিক তেমনি ভাবে গ্রিফের প্রসেসটাও ঠিক একেবারে ইউনিক, ইন্ডিভিজুয়ালাইজ একটা ডেলিকেট প্রসেস। এক একজন এক একভাবে এটাকে আমরা এক্সপেরিয়েন্স করি, এবং গ্রিফ ইজ এ ভেরি নর্মাল অ্যান্ড ন্যাচারাল রিয়াকশন টু এ লস। এখন আমরা কি ধরনের ইমোশনস ফিল করতে পারি এই গ্রিফ রিয়াকশনে, এটা আমাদের জানা দরকার। সাধারণত আমরা বলি 5টা স্টেজ থাকে এই গ্রিফের রিয়াকশনে। সেটাকে আমরা বলি ফার্স্ট স্টেজ, যেটা সেটা আমরা বলি ডিনায়াল, সেকেন্ড স্টেজ যেটাকে আমরা বলি অ্যাঙ্গার, থার্ড যে ফেজ সেটাকে আমরা বলি বার্গেন, ফোর্থ স্টেজটাকে বলি ডিপ্রেশন, এবং সব শেষের স্টেজটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব হোয়াট আর দিস ফেজ অ্যাকচুয়ালি। ডিনায়াল ফেজে যখন মানুষ আমরা থাকি আফটার এ লস অফ দ্য লাভড পারসন, তখন মনে হতে পারে যে এটা একটা দুঃস্বপ্ন, এটা হয়নি, আমি এটা অ্যাকসেপ্টই করে নিতে পারছি না, হি ডিডন্ট ডাই, শি ডিডন্ট ডাই, হি স্টিল অ্যালাইভ। এটাকে আমরা বলি একদম ফার্স্ট একটা রিয়াকশনে, যেটাকে আমরা বলি ডিনায়াল। কিছুতেই এটা আমি মেনে নিতে পারছি না, এটা একটা দুঃস্বপ্ন হয়েছে, ইট নেভার হ্যাপেন্ড বিফোর, অর ইট নেভার হ্যাপেন্ড অ্যাকচুয়ালি। পরের যে স্টেজটা হয় সেটাকে আমরা বলি অ্যাঙ্গার। এই অ্যাঙ্গার ফেজে কি হয়, আপনি খুব অ্যাংরি ফিল করতে পারেন টুয়ার্ডস ইয়োরসেলফ, টুয়ার্ডস গড। আপনার মনে হতে পারে যে ওয়াই গড, ওয়াই ডিড ইউ টেক হিম সো আর্লি, ওয়াই ডিড ইউ টেক মাই ড্যাড, ওয়াই ডিড ইউ টেক মাই ডটার, সান, কেন গড, ওয়াই দ্যাট হ্যাপেন টু মি। আপনি অ্যাংরি হতে পারেন নিজের প্রতি,
যে আমি কি কিছু করেছি, আই এম সো অ্যাংরি অ্যাট মাইসেলফ। আপনি অ্যাংরি হতে পারেন যে মারা গেছে এবং কি তার প্রতিও, যে ওয়াই ডিড ইউ লিভ মি সো আর্লি, তার প্রতিও আপনি অ্যাংরি ফিল করতে পারেন। আপনি অ্যাংরি ফিল করতে পারেন the circumstances, even health system, even the whole things like what is going on now, এই সব কিছুর প্রতি আপনার একটা সিভিয়ার একটা অ্যাঙ্গার, একটা ফিলিংস ডেভেলপ করতে পারে। তারপরের একটা যে ফেজ সেটা হচ্ছে বার্গেন। আপনার কথাগুলো যখন শুনছিলাম রিমি খান, আপনি বলছিলেন হোয়াট ইফ আই হ্যাভ ডান দিস, হোয়াট ইফ দ্যাট, দ্যাট ইজ দ্য ফেস অফ বার্গেন। এটাকে আমরা বলি বার্গেনিং ফেস। এই ফেস আপনার মনে হবে যে হোয়াট ইফ আমি হয়তো একটা যদি মাছ দিতাম তাকে, হ্যাঁ, তাহলে হয়তো বা সে বেঁচে যেত। আমি যদি সেদিন হয়তো বা যদি গ্রসারিতে না যেতাম, আমি হয়তো বা সেই ইনফেকশনটা আনতাম না, হয়তো বা সে বেঁচে যেত। এই হোয়াট ইফ এর ফেসটা হচ্ছে যে হোয়াট ইফ আই হ্যাভ ডান দিস, হোয়াট ইফ আই হ্যাভ ডান দিস, হোয়াট ইফ সামওয়ান এলস হ্যাড ডান দিস। এই যে একটা বার্গেনিং ফেস, এটা চলতেই থাকে এবং সবসময় আপনার মনে হয় আমি হয়তো বা কিছু একটা করতে পারতাম। এই বার্গেনিং ফেসের সাথে যে ফিলিংসটা আমরা ভিতর দিয়ে যাই, সেটাকে আমরা বলি গিলটি ফিলিংস। আপনার মনের মাঝে একটা অনুশোচনা করে করে খেতে পারে আপনাকে। আপনার মনে হতে পারে যে আপনি হয়তোবা কিছু করতে পারতেন টু প্রিভেন্ট দিস ডেথ, এবং আপনার এই হোয়াট ইফ কোয়েশ্চেনের কারণে আপনি মনের ভিতরে নানা রকমের গিলটি ফিলিংস এবং অনুশোচনায় আপনি ভুগতে পারেন, যেটাকে আমরা বলি বার্গেনিং ফেস। এবং আরেকটা যে পরের ফেস সেটা হচ্ছে কি ডিপ্রেশন ফেস। এই ফেসে কি আপনার খুব স্যাডনেস লাগতে পারে, খুব এমটি লাগতে পারে, মনে হতে পারে আপনার বডিরই একটা পার্ট ইউ জাস্ট লস্ট ইট, ইউ ফিল সো স্যাড, এমটি, টিয়ারফুল, and you feel always that you lost someone you loved so much, you lost something from your mind and body. এটাকে আমরা বলি যে ডিপ্রেশন ফেস। এবং সবার যে লাস্টে যেটা ফেস আসে সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। এই অ্যাকসেপ্টেন্স ফেসে গিয়ে আপনি তখন ফিল করতে পারেন যে ডেথ ইজ ইনএভিটেবল। আপনি আসলে whom you lost, এখানে আপনি একসেপ্ট করে নেওয়ার চেষ্টা করেন যে আসলেই ডেথ হ্যাপেন। এবং এই ফেসে এসে আমরা তখন একটা মুভ অন করার চেষ্টা করি এবং আমরা চেষ্টা করি যে এই প্রসেসটাকে মেনে নেওয়ার জন্য। এখন আমি যেটা বললাম যে গ্রিফ ইজ এ ভেরি ইন্ডিভিজুয়ালাইজড এবং খুব ইউনিক একটা প্রসেস, তেমনি ভাবে এই যে আমি নানা ফেজের কথা বলছি, যে 5টা ফেজের কথা বলছি, সেই ফেজটাও একদম খুব ইউনিক ভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে এক্সপেরিয়েন্স করতে পারে। অর্থাৎ এরকম ওভারল্যাপিং অফ দোজ ফেজ থাকতে পারে। আপনি একই সাথে বার্গেনিং, ডিনায়ালের মাঝে থাকতে পারেন। আপনি একই সাথে হয়তোবা সবগুলো ফেজ নাও আপনি পার করতে পারেন। আপনি হয়তোবা বিভিন্ন ভাবে এই ফেজগুলোকে ওভারল্যাপিং ভাবে অথবা ইন্টারচেঞ্জ ভাবে আপনি এক্সপেরিয়েন্স করতে পারেন। আপনি একটা ফেজ থেকে আরেকটা ফেজে জাম্পও করতে পারেন। সো অ্যাজ আই সেড, যে গ্রিফ is a very individualized, unique and a delicate process. এবং এক একজন আমরা এক এক ভাবে এই ইমোশনস গুলোর মধ্যে যাই। For some people is week, some people is months, some people is years, and some people এটা হতে পারে rest of their life. But it is a process that we all go through this after we lost our loved person. এখন এই যে গ্রিফের যে রিয়াকশনের গুলো কথা বললাম, এখন সেই গ্রিফের কারণে কিন্তু আসলে আমাদের টোটাল একটা বডিতে ফিজিক্যালি, ইমোশনালি এবং বিহেভিয়ারালি আমরা কিছু রিয়াকশন ফিল করি। সেই জিনিসগুলোকে আমাদের একটু জানা দরকার। হ্যাঁ, কি কি আমরা ফিল করতে পারি? আমাদের যেটা ফিলিংস অফ স্যাডনেস হতে পারে, ক্রাইং স্পেলস হতে পারে, অ্যাঙ্গার, স্যাডনেস। এর পাশাপাশি আপনারা কিন্তু ফিল করতে পারেন যে একদম নামনেসটা কি, অর্থাৎ আপনি ফিল করছেন কোনো ইমোশনালি না, আপনি কোনো কিছুই ফিল করছেন না। দ্যাট ইজ অলসো এ ফিলিংস অফ গ্রিফ, যেটাকে আমরা বলি টোটালি নামনেস। আপনি কনফিউজড ফিল করতে পারেন। হ্যাঁ, তারপরে যে জিনিসটা হতে পারে, আপনি কোনো কিছুতে ফোকাস করতে পারছেন না, কনসেন্ট্রেট করতে পারছেন না, আপনি কোনো জব অ্যাকমপ্লিশ করতে পারছেন না। অর্থাৎ ল্যাক অফ ফোকাস এন্ড কনসেন্ট্রেশন ইজ অলসো অ্যানাদার সিম্পটমস ইউ উইল সি ডিউরিং দ্য প্রসেস অফ গ্রিফ। আরেকটা কি হতে পারে, ফিজিক্যালি আপনি মাসেল উইকনেস, ফ্যাটিক, কেউ হেডেক কমপ্লেন করতে পারে, কেউ অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট এন্ড অ্যাবডোমিনাল পেইন করতে পারে। অনেকের লস অফ অ্যাপিটাইট হয় এবং অনেকেরই কিন্তু স্লিপ ডিস্টারবেন্স হয়, এবং এটা খুব কমন যে তারা অনেকে ঘুমোতে পারে না এই সময়টার, যখন তারা গ্রিফের রিয়াকশনে যায়। আর কেউ হয়ে যেতে পারে টোটালি উইথড্রন, অর্থাৎ তারা কোনো কিছুই আর এনজয় করছে না, তারা কোনো কিছুই আর ভালো লাগছে না, এবং দে ক্যান আইসোলেট দেমসেলফ এ লট। এটাও কিন্তু একটা নর্মাল গ্রিফের প্রসেস হতে পারে। অনেকে কিন্তু এই সময়টাতে, এই যে একটা বললাম যে ইমোশনাল রিয়াকশন, অনেকে কিন্তু কোয়েশ্চেন করতে পারে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেথ। এই প্রশ্নটা তাদেরকে ঘুরে ঘুরে খেতে পারে। এবং লাস্টলি আমি বলবো, অনেকের মাঝে কিন্তু
একটা ডেথ উইশ, অর্থাৎ প্যাসিভ ডেথ উইশ, নট নেসেসারি দে জাস্ট ওয়ান্ট টু কিল দ্যামসেলফ। এটা হচ্ছে যে একটা প্যাসিভ ডেথ উইশ হতে পারে, তাদের মনে হতে পারে যে হোয়াট ইফ আই ক্যান জয়েন মাই লাভড পারসন। এটা একটা প্যাসিভ একটা উইশ হতে পারে। এই যে নানা রকমের ফিজিক্যাল, ইমোশনাল এবং বিহেভিয়ারাল রিয়াকশন গুলো আমরা বলছি গ্রিফের কারণে, এটা একটা নর্মাল প্রসেস। আমি আবারও বলছি, গ্রিফ ইজ এ নর্মাল প্রসেস অর রিয়াকশন টু দ্য লস অফ আওয়ার লাভড পারসন। এবং এই সিমটমস গুলো কি হয়, একটু মুভ অন করে যায়। অর্থাৎ আমরা কিন্তু এই প্রসেস গুলোর থেকে আমরা কি করি, আস্তে আস্তে আমরা বেরিয়ে আসি। কারণ আমরা সবাই খুব রেজিলিয়েন্ট, উই আর ভেরি রেজিলিয়েন্ট টু অল দ্য গ্রিফ রিয়াকশন, এবং আমরা সেখান থেকে মুভ অন করে যেতে পারি। কিন্তু দেখা যেতে পারে কিছু কিছু মানুষ আমরা কিন্তু সেখানে মুভ অন করতে পারছি না। অর্থাৎ তাদের মাঝে একটা পারসিস্টেন্ট একটা স্যাডনেস, একটা ডিজায়ার টু বি উইথ দ্যাট পারসন হুম হি লস্ট। এই পারসিস্টেন্ট স্যাডনেসটা যখন থেকে যায়, সেই নর্মাল গ্রিফটাই হয়ে যেতে পারে কিন্তু কমপ্লিকেটেড গ্রিফ। আবার বলছি, সেটা হয়ে যেতে পারে কমপ্লিকেটেড গ্রিফ। দর্শক, আপনাদের জানতে হবে যে নর্মাল প্রসেস অফ গ্রিফের সাথে এই কমপ্লিকেটেড গ্রিফটা কি আসলে। এটা যদি আপনারা জানেন তাহলে আপনারা নিজেদের থেকে একটু খেয়াল রাখতে পারবেন। আপনাদেরকে আমি সেটাই একটু বলার চেষ্টা করছি আজকে, ডিফারেন্স বিটুইন এ নর্মাল গ্রিফ এন্ড এ কমপ্লিকেটেড গ্রিফ। কখন আপনি বুঝবেন? এই বিষয়টা আমরা রিমি খানের সাথে একটু কথা বলে আবার আসি আপনার কাছে। শিওর, ইয়া। রিমি খান, আপনার যে দুই ভাইকে হারালেন, এই দুই ভাইয়ের যে মৃত্যু এবং তাদের যে হারিয়ে যাওয়া, এতে আপনাদের পারিবারিক এবং আপনাদের ব্যক্তি জীবনে আপনার কি পরিবর্তন এসেছে বলে মনে করেন? আমরা তো আমাদের এরকম আমরা 7 ভাই বোন, আমরা 5 ভাই 2 বোন, মাঝখান থেকে 3 নাম্বার আর 4 নাম্বারটা চলে গেল। তা আমাদের ফ্যামিলি, আমরা মানে আমার 92 ইয়ার্স, আমার বাবার বয়স হলো 92 ইয়ার্স। মনে করেন যে সে বেঁচে আছে, বাংলাদেশে আছে। এখন আমাদের যে ফ্যামিলির মধ্যে মাঝখান থেকে এরা চলে গেল, মানে এটা যেন কেমন জানি একটা মনে হয় কি দুঃস্বপ্নের মতো। মানে এটা তো হওয়ার কথা ছিল না। মানুষ তো, আমরা তো মেন্টালি প্রিপেয়ার থাকি, আমাদের ফ্যামিলিতে যারা মুরব্বী আছে তারা যাবে, বা আমার 92 ইয়ার্স এর ফাদার অসুস্থ থাকে, মাঝে মাঝে অনেক ভালো থাকে বার্ধক্যজনিত কারণ। এখন মনে করেন আমাদের অ্যাটেনশনটা তো ওই দিকেই ছিল। সামান্য একটা জ্বরে আমার 2টা ভাই এরকম মানে জলজ্যান্ত, মানে এক তো মানে ওরা তো ফিজিক্যালি খুব ফিট ছিল, হ্যাঁ, মানে এরকম যে আছে না উইক, বা কোনো কিছু খাওয়া দাওয়ায় কমপ্লেন বা কোনো কিছু কিচ্ছু না, ওরা তো একদম মানে তরতাজা। এরকম মাঝখান দিয়ে চলে যাবে, এটা যেন মনে করেন যে পুরো ফ্যামিলির জন্য এটা মেনে নেওয়ার মতো বিষয় না কিন্তু। হ্যাঁ, মানে মনে হয় কি যেন যখন এটা ভাবি তখনই মনে হয় কি এরকম কেন হয়, এরকম মানে এরকম লাইফ যে আমার আসবে এটা যেন আমার ভাবনার বাইরে। কারণ আমার এই ভাইটা 3 নাম্বার ভাইটা খুব বেড়ানো ঘোরানো পছন্দ করতো। মানে প্রতি উইকেন্ডে আসলেই শুধু বলতো কি, রিমি চল আজকে অমুক জায়গায় যাই, তমুক জায়গায় যাই, মানে সব জায়গায় তার যাওয়ার কথা আর কি, যাইতে ইচ্ছা করে, খুব ঘুরতে পছন্দ করতো। মানে যখন ওর ফুনারেল হইলো, যে মানে যেদিন ওর কবর দিতে নিয়ে গেলাম, মানে ওই পাশের গাড়িতে ওর লাশ যেতেছে আর আমি যেতেছি, আমার মনে হলো যে কি ভারী এই পথ, কি পথ আর ফুরায় না। আমি আমার হাজবেন্ডকে বলি, আল্লাহ পথ এত ভারী কেন, এত ভারী যে পাশে আমার ভাইয়ের গাড়ি যেতেছে, দেখেন তার বডি যায়, আর আমি পাশে যেতেছি, অথচ এই ভাইয়ের সাথে আমি কত ঘুরছি, কত বেড়াইছি, মানে এটা কেন এত ভারী হইলো, এই যাত্রা কেন এত ভার। আর ওরা যখন অসুস্থ ছিল তখন ওই মার্চ মাসের লাস্ট উইক থেকে এপ্রিল মাসের ওই 3 উইক মনে হইলো আমি শুধু আমার হাজবেন্ডকে খালি বিরক্ত করি, আল্লাহ রাত কেন আসে, রাত আসার দরকার নেই, শুধু দিন থাকুক, দিন থাকুক, রাত তো ভারী, রাত কাটে না। মনে হয় কি কখন ফোন আসবে, কখন হসপিটাল থেকে ফোন আসবে, মানে মনে হইলো যে আমার জীবনে এই মাস এত ভারী হবে, এটা তো আমার ধারণার বাইরে। মানুষের লাইফে তো কত রকম কত ঘটে, মানে এটা আমার জন্যই যেরকম লাগলো, যদি ওরা আজকে বাংলাদেশে থাকতো আমি তো অত দেখতাম না, কাছে থাকতাম না, আমি এত ফিল করতে পারতাম না কেন এখানে আসলো, কেন এখানে সেরকম হইলো, আর আমার এই সময়টা এত ভারী কেন হইলো। মানে কোনো কিছু আমার কাছে না নরমাল লাগে না, মনে হয় কি কি যেন এটা কেন এরকম, কি আগে প্রিপেয়ার ছিল, আমি কেন বুঝলাম না, কেন আমার মনে এরকম একটা ফিলিং আসলো না যে এরকমও হইতে পারে, মানুষের লাইফে এরকমও হয়। মানে এটা পুরাটাই আমাদের ফ্যামিলির জন্য একটা মানে অবিশ্বাস্য বিষয়, এটা মেনে নেওয়া কোনো ভাই বোনের পক্ষে সম্ভব হয় না। আমি তো বাসার মধ্যে 6 নাম্বার, আমার তো আরো বড়, আরো ওরা 5 জন আছে এবং আমার ছোট একজন আছে, কিন্তু মানে আপনি বুঝতে পারতেছেন একটা ফ্যামিলি
পুরা একটা বরাবর ফ্যামিলি থেকে পট করে দুইটা মানুষ দেখলো, মনে হলো একটা দুঃস্বপ্নের মতো। মানে তখন আমার মনে হইতেছিল যে এটা যেন সত্য ঘটনা না, এটা একটা দুঃস্বপ্ন। এরকম একটা আমার ফিল হয়, এবং আমাদের ঘরের প্রত্যেকটা লোকেরই এরকমই ফিল। থ্যাংক ইউ সো মাচ। জনাব নাজমুল আলম, আপনার কোনো কমেন্ট আছে যদি সংক্ষেপে 30 সেকেন্ডে করতে চান এই বিষয়ে? জি, আমি এটাই বলতে চাই, আমি খুব আবেগ ঘনভাবেই এই জিনিসটা উপলব্ধি করতেছি। উনি যেরকম কাঁদতেছে, আমি মনের থেকেও আমার কান্না চলে আসতেছে। অ্যাকচুয়ালি আমরাও তো হিউম্যান বিইং, আমরাও তো চলি, আমারও অনেক ক্লায়েন্ট আছে। আমি সত্যি করে বলি, আমি যদি 2 ফোঁটা কাঁদতে পারতাম এখন মনে হয় আমার কাছে ভালো লাগতো। এই জন্য আমি বলতেছি, করোনা যখন শুরু হলো মাত্র, আপনি জানেন যে ঠিক এক সপ্তাহের মধ্যে আমার মানে ক্লায়েন্ট, কিন্তু উনি আমার ক্লায়েন্ট ছিল না, উনি ছিল আমার বড় বোনের মতো। এত হাসি খুশি মানুষ। উনি কয়েকদিন অসুস্থ হওয়ার কয়েকদিন আগেও আমাকে ফোন করে বলল, নাজমুল ভাই, মানে উনার কিছু ব্যাপার আছে ইমিগ্রেশনের ব্যাপারে, উনার নিজের জন্য না, উনারা সিটিজেন বহু বছর। উনার নিজের ছেলে একজন ডক্টর, এইখানে আমেরিকাতে বর্ন। তারপর উনার আরেকটা ছেলে ইঞ্জিনিয়ার। আই মিন দে আর নাইস কাপল। আমি আপনাকে কি বলবো, আমি যদি কাঁদতে পারতাম আমার মনে হয় আমার কাছে ভালো লাগতো। তার কয়েকদিন পরেই উনি মারা গেলেন। ঠিক তার সপ্তাহখানেকের মধ্যেই উনার হাজবেন্ড, উনি আবার এই করোনাতে আক্রান্ত হলেন। উনার ছেলে ডাক্তার, উনাকে আমি ফোন দিলাম, কি খবর, তোমার আব্বুর কি খবর, আমি একটু কথা বলি। বললো, আব্বু তো এই মুহূর্তে অসুস্থ আছে, উনি একটু রেস্ট নিচ্ছে, আপনাকে ফোন দিবে আঙ্কেল। তা আমি বললাম ঠিক আছে। 2 দিন পরে শুনি যে উনি অসুস্থ এবং উনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ওদের 7 দিনের মাথায় উনিও মারা গেলেন। দুটো মানুষ, আমি এটাই বলবো যে উনাদের দুটো ছেলে, একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, আমেরিকাতে বর্ন, এরা সো সাকসেসফুল ইন দেয়ার লাইফ। এবং আমার ওই ভাবি, আমি ওনাকে নিজের বোনের মতো জানতাম, ওই ভাইকে আমি নিজের বড় ভাইয়ের মতো জানতাম। এই আমার অফিসে উনারা এসে বসে গেছেন এই করোনার কয়েকদিন আগে, মাত্র কয়েকদিন আগে ছোট ছেলেকে বিয়ে করে নিয়ে আসলো বাংলাদেশ থেকে। আমি সমস্ত অ্যাপ্লিকেশন প্রসেস করে দিলাম। এত সুন্দর সবকিছু চলতেছিল। আমাকে বলতেছিল, বউটা আসলে কিন্তু বড় অনুষ্ঠান হবে, আপনি কিন্তু আসবেন নাজমুল ভাই, আপনি কিন্তু আমার ফ্যামিলির মানুষ। বিশ্বাস করেন, আমি 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 পারতেছি না, থেকে আমি কাঁদতেছি, এত খারাপ লাগছে। তারপরে ওই ছেলে দুটোকে আমি ফোন দিয়ে বললাম যে, বাবা তোমাদের যায়, ওরা একটু বড় যদিও, তারপরে ওদেরকে বললাম যে এই আঙ্কেল আছে তোমার সাথে, যদি কোনো প্রয়োজন মনে করো যোগাযোগ করবে। তার ভাই, এবং সেই সাথে আমাদের প্যানালিস্ট যারা আছেন, তারপরে ডক্টর বেগম, উনাকেও আমি বলছি এই জন্যই যে ইটস কাইন্ড অফ লাইক ডিনায়াল। এট দ্য ফেজ দ্যাট আই ওয়াজ ইন এ ডিনায়াল। আমি বুঝতে পারতেছিলাম না যে আমার এই বোনটা, আমার এই ভাবিটা মারা গেছে। বুঝতে পারতেছিলাম না যে আমার এই ভাইটা, এই বন্ধুটা আমার মারা গেছে। এরপরে একজনের পিছনে আরেকজন খবর আসতেই থাকলো। আমি তখন ভাবলাম যে এখন আমি আর এই নিউজগুলো দেখবো না, কারোর সাথেও যোগাযোগও করবো না। আল্লাহ না করুন যদি কোনো খারাপ খবর না থাকে, কেউ আমার সাথে যোগাযোগ করবে না। ভার্চুয়ালি আমি আমার ফোনের থেকে দূরে থাকতাম। তাহের ভাই, আপনি জানেন অনেকবার আপনি আমাকে বলেছেন, নাজমুল ভাই আসেন, অনুষ্ঠানে আসেন। আমি কিভাবে আসবো জানেন, আমার নিজের কাছে এত বেশি খারাপ লাগতেছিল। শুধু আমি এটুকুই বলবো, আমি প্রতিদিন, বিশ্বাস করেন, এভরি সিঙ্গেল ডে, আমি যখন সময় পাই, আমি যেরকম আমার নিজের বাবা, উনি মারা গেছেন অনেকদিন আগে, উনার জন্য আমি দোয়া করি। এবং সেই সাথে আমি এই দোয়া করি যে আমার যত নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষী আমার যারা ছিলেন, আল্লাহ যেন উনাদেরকে কবর আযাব থেকে মাফ করে দেয় এবং উনাদের জন্য বেহেশত নসিব করে। এই দোয়াটা তাহের ভাই বিশ্বাস করেন, আমি আমার বাবার জন্য এভরিডে দোয়া করি, সেই সাথে আমি সমস্ত মৃত ব্যক্তিদের জন্য দোয়া করি। কিন্তু এই যন্ত্রণা আসলে সহ্য করা যায় না, বুঝছেন। প্রফেশনাল মানুষ, আমাদের মন যদি এরকম ভারাক্রান্ত থাকে, আমাদের অ্যাকচুয়ালি এগোনো যায় না। আর বিশেষ করে এই যে লয়ারের জব, এটা অনেক টাফ জব, আমাদের সবসময় স্ট্রেসফুল থাকতে হয়। তো ধন্যবাদ আপনাদের সবাইকে শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি এইটুকুই বলবো যে যাদের করোনা হয়েছিল, যারা সুস্থ আছেন, ইনক্লুডিং আমাদের খসরু ভাই, অনেকেরই কিন্তু অনেক সমস্যা হচ্ছে করোনা পরবর্তীতে। তো আমি ডক্টর নুরুন বেগমের কাছে অনুরোধ জানাবো, উনি যেন এর পরে যে বক্তব্যটা দিবেন, অবভিয়াসলি কিভাবে হিলিং হয়, এবং সেই সাথে যারা আরো অসুস্থ হয়ে গেছেন, যাদের অর্গান আপনার অকার্যকর হয়ে গেছে বিভিন্ন কারণে, তারা কিভাবে মানসিকভাবে এটাকে রিকুপ করতে পারে, এই ব্যাপারে একটু যদি বলেন, আমি মনে করি আমরা সবাই উপকৃত হব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জি, নুরুন বেগম। না, থ্যাংক ইউ। আবারও নাজমুল ভাই, আপনি যেভাবে শেয়ার করলেন আপনার ফিলিংস গুলো,
এবং রিমি খান, আপনার কথাগুলো শুনছিলাম যে আপনি বলছিলেন, যেভাবে বলছেন এটা আনএক্সপেক্টেড, আপনি কল্পনাই করতে পারেননি আপনাদের ফ্যামিলির জন্য যে হঠাৎ করে এই ডেথটা আসবে। আপনি যেটা বলছিলেন যে আমরা সাধারণত আমাদের যারা বৃদ্ধ তাদের মৃত্যুগুলো নিয়ে প্রথমে ভাবি, তারপরে আমরা বয়সের দিক থেকে নিচের দিকে যাই। আপনাদের জন্য যেটা হয়েছে একটা আনএক্সপেক্টেড ডেথ ফর দ্য হোল ফ্যামিলি, এবং এটা আসলেই যেটা আমি বলছিলাম যে কেন করোনার সময়ে স্বজন হারানোর শোকটা এত কঠিন হয়ে পড়েছে আমাদের অনেকের জন্যই, সেই কারণগুলোতে আমি ফিরে যাচ্ছি আবার। এবং আপনি যেটা বারবার বলছেন যে এটা মেনে নেওয়া যায় না, এটা ডিনায়াল ফেস, আপনার অনেকগুলো কথা বারবার মনে হচ্ছে যে হোয়াট ইফ আই কুড হ্যাভ ডান দিস, এবং আপনার জন্য মনে হচ্ছে যে একটা একটা লম্বা একটা পথ, ভারী একটা পথ, সেই পথটা যেন শেষই হচ্ছে না। না, এই ফিলিংস গুলো নর্মাল। আমি শুধু দর্শকদের জন্য বলতে চাই যে গ্রিফ ইজ এ ভেরি ইন্ডিভিজুয়ালাইজড, ভেরি ডেলিকেট এবং একটা একটা ইউনিক প্রসেস। এবং এটাকে আমি বলি ফিঙ্গারপ্রিন্ট বা থাম্বপ্রিন্ট। অর্থাৎ আমি বারবারই বলছি, ফিঙ্গারপ্রিন্ট যেমন ইউনিক আমাদের প্রত্যেকের জন্য, তেমনি গ্রিফের এই প্রসেসটা কিংবা রিয়াকশনটাও খুব ইউনিক। আমরা এটা সবার মধ্য দিয়ে যাই, এটার ভিতর দিয়ে আমরা যাই এবং এটাকে আমরা কি প্রসেস করে নেই। হ্যাঁ, তো আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে শেয়ার করার জন্য। আমি একটু কোপিং স্কিলস গুলো বলবো, কিন্তু তার আগে আসলে আমাদের জানতে হবে যে এই যে একটা গ্রিফের প্রসেসের কথা বলছি আমরা, যে একটা নর্মাল একটা প্রসেস উইথ 5 স্টেজ, এবং সেই স্টেজগুলো কেমন হতে পারে, সেই যে প্রসেসগুলো, সেই ফেজগুলো, সেটা কিন্তু হয় কি সময়ে অনেক কিছু হিল করে দেয়। হ্যাঁ, আমরা এই প্রসেসটাতে পার হয়ে যাই, এবং আমরা যেহেতু আমরা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন, আমরা যেহেতু অনেক রেজিলিয়েন্ট, আমরা সেটা পার হয়ে যাই। সময়ে অনেক কিছু সহজ করে দেয় আমাদের জন্য। সময়ে আমাদের ফিলিংস গুলো আস্তে আস্তে কমে আসে, আমরা একটা অ্যাকসেপ্টেন্স ফেসে যাই। কিন্তু অনেকের জন্য হয়ে যেতে পারে এটা খুব কঠিন, এবং করোনার কারণে সেটা হয়ে যেতে পারে কঠিন, এবং তারা কিন্তু এই ফেজ গুলো সহজে পার নাও হতে পারে। তাদের জন্য হয়ে যেতে পারে একটা প্রলং টাইমের জন্য এই এই ফিলিংস গুলো, এই ফেজ গুলো। তখনই সেটা হয়ে যেতে পারে কমপ্লিকেটেড গ্রিফ। আপনাদের জানতে হবে কখন এটা নর্মাল, কখন এটা কমপ্লিকেটেড দিকে হয়তোবা টার্ন নিচ্ছে। হ্যাঁ, আমি জাস্ট কয়েকটা জিনিস একটু বলবো, একটু খেয়াল করে শুনুন। যে নর্মাল গ্রিফে আমাদের যে ইমোশনস গুলো হয়, যে অ্যাঙ্গার, যে স্যাডনেস, যে ক্রাইং স্পেলস, এবং দ্য ফিলিংস অফ নামনেস, এই যে নানা রকমের ফিলিংস গুলো হয়, এগুলো ওয়েভস এর মতো আসে। অর্থাৎ এটা আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়। কিন্তু কমপ্লিকেটেড গ্রিফ যখন হয়, তখন কিন্তু এটা কোনো ওয়েভস অফ আর ইমোশন থাকে না। পারসিস্টেন্টলি আপনার এই ফিলিংস অফ স্যাডনেসটা থেকে যাবে। আপনি পারসিস্টেন্টলি থিঙ্ক করতে পারেন আপনার এই প্রিয়জন হারানোকে, এবং আপনি দেখছেন যে কোনো কিছুতেই আপনার সেই ফিলিংস গুলো কমে আসছে না। অর্থাৎ ইউ ডোন্ট সি এনি ওয়েভস, আপনি যত কিছুই করেন না কেন। এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয় যে জিনিসটা আপনি খেয়াল করবেন, যে যদি দেখেন যে সাধারণত যখন ইমোশনাল সাপোর্ট দেওয়া হয় অথবা সোশ্যাল সাপোর্ট দেওয়া হয়, আপনি যখন দেখছেন যে আপনি শিশু কিশোর আপনার কাছে আসছে, শিশু কিশোর আপনাকে জড়িয়ে ধরছে, অথবা আপনার কোনো পরিবার বা আত্মীয় স্বজন আপনার সাথে কথা বলছে যারা এই গ্রিফের ভিতর দিয়ে যাচ্ছে, আপনার এই ফিলিংসটা কিন্তু একটু কমে আসছে। আপনার যে স্যাডনেস, যে অ্যাঙ্গার, সেগুলো কমে আসছে। ইউ আর ফিলিং গুড, ইউ আর ফিলিং কানেক্টেড, ইউ আর ফিলিং লেস স্যাড। হ্যাঁ, যখন দেখছেন যে আপনি এই সোশ্যাল সাপোর্ট বা সোশ্যাল কানেক্টিভিটির কারণে আপনি ভালো ফিল করছেন when you going through the grief process, তাহলে বুঝতে হবে যে আপনি একটা নর্মাল প্রসেসের মধ্যে আছেন। কিন্তু যদি কমপ্লিকেটেড গ্রিফ হয়, তাহলে দেখবেন এই সোশ্যাল সাপোর্ট, অথবা এই যে ধরেন যে বললাম যে শিশু কিশোরের অ্যাক্টিভিটিস, অথবা কোনো পরিবার পরিজন জড়িয়ে ধরলো, পরিবার পরিজনের সাথে কথা বলছেন, কোনো কিছুতেই আপনার সেই মুডটা আর ভালো হচ্ছে না। কোনো কিছুতেই আপনি সেই স্যাডনেস টুকুকে মন থেকে বেরিয়ে করে দিতে পারছেন না। অর্থাৎ দ্য সোশ্যাল সাপোর্ট ইজ নট গিভিং ইউ এনি হ্যাপিনেস। দ্যাট মিনস ইউ আর টার্নিং টু এ কমপ্লিকেটেড গ্রিফ। আপনাকে একটু সেটা খেয়াল রাখতে হবে। 3 নম্বরে যেটা হয় যে সাধারণত সোশ্যাল মানে নর্মাল গ্রিফ প্রসেসে আপনার কিছুদিন ভালো যাবে, কিছুদিন খারাপ যাবে, কিছুদিন ভালো যাবে, কিছুদিন খারাপ যাবে, কারণ it's a process. As I said, it takes for people months, years, it can take the rest of the life. এটাও একটা নর্মাল প্রসেস। কিন্তু কমপ্লিকেটেড গ্রিফে হচ্ছে যে পারসিস্টেন্ট ফিলিংস অফ স্যাডনেস, এখানে কোনো ভালো দিন নেই। পারসিস্টেন্ট ফিলিং অফ স্যাডনেস ফর দ্য ডেজ অ্যান্ড মান্থস অ্যান্ড ইয়ার্স। এবং এখানে তখন খেয়াল করতে হবে যে আসলে কি আমি এখানে টার্ন নিচ্ছি কিনা কমপ্লিকেটেড গ্রিফে। যেটা 4 নম্বরে বলি, সেটা সাধারণত কি হয় যে
যারা নর্মাল গ্রিফে থাকে তাদের নর্মাল যে ডেইলি ফাংশনিং গুলো সেটা ভালো থাকে, দে ক্যান পারফর্ম অল থিংস দ্যাট দে used to do, যেমন হচ্ছে যে তার সেলফ কেয়ার, তার টেক কেয়ার অফ আদার অ্যাক্টিভিটিস, টেক কেয়ার অফ দ্য কিডস, টেক কেয়ার অফ আদার থিংস ইন দ্য এট দ্য হোম, সেগুলো যে নর্মাল ফাংশনিং সেগুলো সে পারফর্ম করতে পারে। কিন্তু কমপ্লিকেটেড গ্রিফে তার নর্মাল ফাংশনিংটা ডিক্লাইন করে। খুবই ইম্পর্টেন্ট সাইন। যদি দেখেন যে তার নর্মাল যে কাজগুলো সে করতে পারতো সেটা আর করতে পারছে না, নর্মাল ফাংশনিংটা ডিক্লাইন করেছে, দ্যাট ইজ এ সাইন অফ কমপ্লিকেটেড গ্রিফ। আর লাস্টে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে নর্মাল গ্রিফে আমি যেটা বলেছি যে মাঝে মাঝে ডেথ উইশ হতে পারে, যে আই উইশ আই কুড জয়েন মাই লাভড পারসন, হ্যাঁ, এটা হতেই পারে ডেথ উইশ, যেটা আমরা বলি প্যাসিভলি। কিন্তু কমপ্লিকেটেড গ্রিফে হয় কি, এই ডেথ উইশটা পারসিস্টেন্টলি থাকে, সে পারসিস্টেন্টলি রুমিনেট করতে থাকে যে আই রিয়েলি ওয়ান্ট টু জয়েন মাই লাভ পারসন, হি অর শি মেক্স এ প্ল্যান অ্যাবাউট ইট হাউ হি অর শি ইজ গোনা জয়েন, এবং তার এই পারসিস্টেন্ট ডিজায়ার এবং সুইসাইডাল থটস বা যে ডেথ উইশটা অনেক পারসিস্টেন্টলি থেকে যাওয়ার অর্থ হচ্ছে যে সে আসলে কমপ্লিকেটেড গ্রিফে সে টার্ন নিচ্ছে। তো আমি শুধু দর্শক একটু বলার চেষ্টা করলাম যে হোয়াট আর দ্য সাইন্স ইউ শুড লুক ফর whether you are turning to complicated grief or not, এবং এই গ্রিফের যে রিয়াকশন আমি সাধারণত অ্যাডাল্টদেরকে বলেছি, আজকে আর হয়তো বা সময় হবে না, ছোট বাচ্চারা নানাভাবে রিয়াক্ট করে, এল্ডারলি পিপল অথবা স্পাউসের লসের গ্রিফ রিয়াকশনটা কিন্তু ডিফারেন্ট হতে পারে। কিন্তু আমি সেটা সিম্পল করে বলার চেষ্টা করছি হোয়াট আর দ্য সাইন্স ইউ শুড লুক ফর, যাতে আপনাদের এই গ্রিফটা কমপ্লিকেটেড না হয়, প্রলং না হয়। এবং খেয়াল করবেন যে কমপ্লিকেটেড গ্রিফের কারণে যে তিনটা জিনিস হয় সেটা হচ্ছে যে একটা হচ্ছে মেজর ডিপ্রেসিভ এপিসোডে টার্ন নিতে পারে, আর একটা যেটা আমরা বলি পারসিস্টেন্ট প্রলং গ্রিফ ডিসঅর্ডার, যেটা মোর দেন 12 মান্থ থাকতে পারে, আর যেটা থার্ড নাম্বার যেটা হয় সেটা হচ্ছে যে সাবস্টেন্স অ্যাবিউজের ইনক্রিজড রেট বেড়ে যায় এই কমপ্লিকেটেড গ্রিফের জন্য। তো আমাদেরকে অবশ্যই খুব খেয়াল রাখতে হবে সিমটমস গুলোর ব্যাপারে। থ্যাংক ইউ ডক্টর নুরুল বেগম আপনার অসামান্য উপস্থাপনার জন্য। জানাব নাজমুল হাসান, ইজ দেয়ার এনি আপডেট, লেটেস্ট কোনো কিছু আছে? আর না, লেটেস্ট তেমন কিছু নাই। তবে একটি কথা, আজকে আমার একজন করোনা সার্ভাইভারের সাথে আমার আজকে কথা হয়েছে, একটা জিনিস ওইখানে শেয়ার করতে চাই। খুব আমার কাছে খুব লেগেছে সে নিয়ে। তার পুরো পরিবার আক্রান্ত হয়েছিল এবং তার 70 বছরের বাবা, প্রায় 65 বছরের মাও সেখানে আক্রান্ত হয়েছেন, সবাই সুস্থ। এবং তিনি যেভাবে এটাকে ফাইট করেছেন আমি মনে করি অনেকের জন্য অনুপ্রেরণার কাজ হতে পারে। তিনি যেটা আমাকে বলেছেন যে তিনি প্রতিদিনই প্রচুর পরিমাণে কমলা খেয়েছেন, যখন আক্রান্ত হয়েছেন তখন সকালবেলা তিনি বিশেষ করে কালিজিরার যে খাওয়াটা ওইটা তিনি বলেছেন। আর বলেছেন একটি কথা গুরুত্বপূর্ণ বলেছেন, সেটি হচ্ছে যে যখনই তিনি সামান্য শ্বাসকষ্ট পেতেন তিনি বেরিয়ে গিয়ে হাঁটাচলা করতেন, ব্যায়াম করতেন, তাহলে এবং তার কিন্তু কোনো ভেন্টিলেটর কিংবা কোনো অক্সিজেন মেশিনের প্রয়োজন হয়নি। তিনি সেরে উঠেছেন এবং তার পুরো পরিবার সেভাবে সেজে উঠেছেন। উনি হচ্ছেন আমাদের এসেনশিয়াল হোম কেয়ারের ইশতিয়াক। উনি পুরো পরিবার ছিলেন, উনার সাথে আজকে আমার কথা হয়েছে এবং আমি মনে করি খুবই অনুপ্রেরণাদায়ক। এবং উনি বলেছেন আরেকটি কাজ উনি বলেছেন, উনি এই সময়টাতে কোনো খবর দেখেননি, কোনো মৃত্যুর সংবাদ শুনতে চাননি। এবং আরেকটা কথা উনি বলেছেন যে উনার কাছে মনে হয়েছে যে অনেকেই এই ধরনের মৃত্যুর খবর শুনে দ্রুত হার্ট অ্যাটাক করছেন, সেটাও কিন্তু করোনার কারণ। যাই হোক, এই বিষয়টা আমাদের সতর্ক থাকতে হবে এবং আমি প্রতিদিনই বলি আমাদের দর্শকদের যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, জিঙ্ক এবং ভিটামিন D3 যদি তারা নিয়মিত গ্রহণ করেন তাদের একটা ইমিউন সিস্টেম ডেভেলপ করে এবং এটি খুব হেল্পফুল। থ্যাংক ইউ সো মাচ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আরেকটি তথ্য আছে গভর্নরের প্রেস কনফারেন্সে, অনেকেই যেটি নাজমুল ভাই বলেছেন, নাজমুল আলম অ্যাটর্নি, যে ইমিগ্রেশনের ব্যাপারটি গভর্নর আজকে বলেছেন যে এই করোনা যে সমস্ত কাগজপত্র এবং তথ্য না হয় তার কোনোটাই আইসি কিংবা ফেডারেল কোনো এজেন্সির সাথে শেয়ার করা হবে না। এটা হয়ও না, হবেও না। থ্যাংক ইউ সো মাচ। তাহের ভাই, আমি আরেকটু বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে যে অবশ্যই করোনার বাইরে, হ্যাঁ জি, একটা মিনিট, একটা 30 সেকেন্ডসে, সেটা হচ্ছে আমাদের ভোটিং এর ব্যাপারে। এই ভোটিং এর ব্যাপারটা আমরা জানি, আমরা খুব বেদনা। এই প্রসঙ্গে আমি জাস্ট আপনাকে বলতে চাচ্ছিলাম যে আমরা রিমি খানের কাছ থেকে শুনলাম, আপনার কাছ থেকে শুনলাম, আমরা শুনলাম ডক্টর নুরুল বেগমের কাছ থেকে তার যে গবেষণা সেটা শুনলাম, কিন্তু এই এত কিছুর মধ্যে আমাদের কিছুটা আশার যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পেনসিলভেনিয়াতে ডক্টর নিনা আহমেদ উনি উইন করেছেন। এটা আমাদের কমিউনিটির জন্য উনি কারেকশন, উনি কিন্তু ডেমোক্রেটিক প্রাইমারিতে উইন করেছেন, ডেমোক্রেটিক প্রাইমারিতে উইন করেছেন, রাইট। এখন তাকে রিপাবলিকান তার অপোনেন্ট যে তাকে ফেস করতে হবে আগামী নভেম্বরের নির্বাচনে, বাট শি ইজ এ উইনার ইন দ্য প্রাইমারি।
আমাদের নিউ ইয়র্কে কংগ্রেসে আপনি জানেন দুজন, সানিয়া চৌধুরী এবং বদরুল্লাহ খান মিতা, দুই বাংলাদেশি প্রতিনিধিত্ব করছেন। আপনার অ্যাসেম্বলিতে 3 জন প্রতিনিধিত্ব করছেন এবং সবার অবস্থানই মনে করা হচ্ছে যে অনেকেরই অবস্থান মনে করা হচ্ছে খুবই উৎসাহব্যঞ্জক, আশাজনক এবং ইতিহাস সৃষ্টির পর্যায়ে যেতে পারে যে কোনো সময়। নির্বাচনটি অনুষ্ঠিত হবে আপনি জানেন এই মাসের 23 তারিখ, মানে আগামী মঙ্গলবার। আজকে এক মঙ্গলবার, আগামী মঙ্গলবার ইলেকশন হবে। হ্যাঁ, নির্বাচন কিন্তু চলছে, ভোটদান এখনো আর্লি চলছে এখন। 23 তারিখ কিন্তু শেষ দিন, 23 তারিখ ভোট দেওয়ার শেষ দিন। নাজমুল, এই বিষয়ে আপনি 30 সেকেন্ডের কমিউনিটির উদ্দেশ্যে কিছু বলবেন যে কিভাবে করতে পারি? জি, আমি ওটাই বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আর্লি ভোটিংটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি আমাদের ক্যান্ডিডেট যারা আছেন ডেমোক্রেটিক পার্টি থেকে। এই জন্যই আমি বলবো যে আর্লি ভোটিংটা খুব অল্প ভোটেই কিন্তু এই আর্লি ভোটিং এ আমরা আমাদের ক্যান্ডিডেটকে জয়ী করতে পারি। আপনারা যদি প্রতিটা ভোটে যদি মূল্যবান মনে করেন, তাহলে প্লিজ একটু কষ্ট করে হলেও আপনারা ভোট কেন্দ্রে যেয়ে আর্লি ভোটিংটা দিবেন। আর যদি কোনো কারণে আর্লি ভোটিং দিতে না পারেন, অন্তত 23 তারিখে একটু কষ্ট করে হলেও 1 ঘন্টার জন্য হলেও কেন্দ্রে যাবেন। আমি দেখেছি ভোট দেওয়ার সময় আর্লি ভোটিং এ তেমন কোনো লোকজন নেই, আপনারা সেখানে ভোট দিবেন। আমাদের কুইন্স এরিয়াতে অ্যাটলিস্ট 5 জন ক্যান্ডিডেট আছেন, সবারই অবস্থান খুবই ভালো। আমি দেখেছি সবাই খুবই ভালো করতেছেন। তার মধ্যে মেরি জুবাইদার অবস্থা আরো বেশি ভালো, কারণ উনি গ্রাসরুটে কাজ করতেছেন। তো আমি আপনাদের সবাইকে এই জন্যই বলবো যে প্লিজ আপনারা যে যেখানেই আছেন অন্তত ভোটিং গুলো দিবেন। ডোনাল্ড ট্রাম্প, এবার আমি ট্রাম্পের কথাটা বলতেছি আর 15 সেকেন্ডে। ট্রাম্প বেসিক্যালি এই ভোটিংটাকে সে কাজে লাগাতে চাচ্ছে। আমাদেরকে যেভাবেই হোক ট্রাম্পের এই ভোটিং এর টাইমে আমাদের ক্যান্ডিডেটকে উইন করাতে হবে, সেটা স্টেট লেভেলে, সেটা সিটি লেভেলে, সেটা ফেডারেল লেভেলে, সর্বত্র। কাজে আপনারা নগণ্য মনে করবেন না যে ট্রাম্প জিতে যাবে, বাইডেন হারবে, অথবা বাইডেন জিতবে ট্রাম্প জিতবেন। না, আমাদের যে ক্যান্ডিডেট গুলো যারা এই সিটি লেভেলে, যারা স্টেট লেভেলে, যারা ইলেকশন করতেছে, তাদের ভোটগুলো কিন্তু ট্রাম্প এবং বাইডেনের ভোটের চেয়ে কোনো অংশে কম না। তো এই জন্য আপনারা প্লিজ দয়া করে হলেও ভোট দিতে যাবেন। আর্লি ভোটিং চলতেছে, আপনারা এই ভোটগুলো দিবেন। আর যদি কোনো কারণে না পারেন 23 তারিখে অবশ্যই এই দিনটা মিস করবেন না। মার্ক ইউর ক্যালেন্ডার, প্লিজ ভোট, প্লিজ ভোট, প্লিজ apply your democratic rights and vote for the democratic candidates. Thank you so much, Nazmul Alam. In New York City and all over the place, and let's make this is the final term for Donald Trump. So we can win the immigration. Donald Trump defeating meaning we winning the immigration. That is my final message. Thank you. রিমি আপা, আপনি কিছু বলতে চান শেষ 30 সেকেন্ডে? আমি আমার কিছু বলার বলেন। নাজমুল ভাই আপনি কিছু বলুন। নাজমুল আহসান। আমি যে কথাটা আবার বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে ইলেকশনের ব্যাপারে আমি একটা কথা বলতে চাই। যতগুলো ক্যান্ডিডেট আছে এবং আমি সবার প্রোফাইল দেখেছি, সবচেয়ে বেশি সম্ভাবনা যদি আমাদের বাংলাদেশি আমেরিকান ভোটাররা একটু সক্রিয়, সেটি হচ্ছে মেরি জোবাইদার ক্ষেত্রে। তার কারণ তার এলাকার বেশ কিছু অবাঙালি, মানে এদের স্থানীয় লোকজনের সাথে আমার কথা হয়েছে সানি সাইডে, এবং তারা কিন্তু ওনার নেম রিকগনিশন কিন্তু সবচেয়ে বেশি, যতগুলো ক্যান্ডিডেট এখানে আছেন সবচেয়ে বেশি নেম রিকগনিশন তার। যেটা নাজমুল আলম ভাই বলেছেন যে উনি গ্রাসরুট লেভেলে কাজ করছেন, এবং আমি তো নিজেই ওনার সাথে কয়েকটি এলাকায় গিয়েছি, দেখেছি, বিশেষ করে হাউজিং এজেন্সিগুলিতে। কিন্তু এখন একটি বিষয় যেটি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি, সেটা হচ্ছে যদি অ্যাবসেন্টি ব্যালটে সেভাবে সাড়া না পাওয়া যায়, তাহলে ভোটার টার্ন আউটটা যাতে করা সম্ভব হয়, কারণ ভোটার টার্ন আউটটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমি বলবো যে 3 দিন আগে থেকে ওই এলাকাতে ভোটার টার্ন আউট এবং মানুষকে সজাগ করা, আই থিঙ্ক দিস উইল মেক এ ডিফারেন্স। এই জন্য বলছি যে নিনা আহমেদ যদি যেই পরিমাণ বাংলাদেশের বাইরেও, বাংলাদেশি আমেরিকানদের বাইরেও ভোট পেয়েছেন, তার অন্তত 4 ভাগের 1 ভাগও যদি মেরি জোবাইদা নিয়োগ এই তার এলাকাতে নিতে পারেন, তাহলে আই থিঙ্ক শি উইল বি দ্য ফার্স্ট বাংলাদেশি আমেরিকান যিনি স্টেট অ্যাসেম্বলিতে যাওয়ার সুযোগ পাবেন। আই থিঙ্ক দ্যাট উইল বি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি আরেকটা জিনিস আমার দর্শকদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে ক্যান্ডিডেটদের যে বিষয়গুলো আপনারা বিবেচনা করবেন, সেটি হচ্ছে কোন ক্যান্ডিডেট কোন এলাকায় কতদিন ছিলেন, মানুষ নিয়ে কথা বলেছেন। কারণ এগুলো তো প্রেসিডেন্ট পদের নির্বাচন না, এগুলি হচ্ছে স্থানীয় নির্বাচন, এবং স্থানীয় ইস্যুগুলিতে যারা কাজ করেছেন, যারা কথা বলছেন বিভিন্ন বিষয়, তাদের প্রতি আপনাদের যে সহানুভূতি, শুধু সহানুভূতি না, আপনাদের সমর্থনও দরকার। এবং যত আপনারা এই সমর্থনটা ঘরে না থেকে বাইরে এসে করবেন, আরেকজনকে উদ্বুদ্ধ করবেন, ততই আমাদের বাংলাদেশি আমেরিকানরা লাভবান হবে। এবং আই থিঙ্ক দিস ইজ দ্য টাইম, গোল্ডেন অপরচুনিটি, এটা যাতে আমরা মিস না করি। ডক্টর নুরুন বেগম।
হ্যাঁ, ধন্যবাদ। আসলে দর্শক, আপনাদের জন্য আমরা স্বজন হারানোর শোক বা গ্রিফ নিয়ে কথা বলেছি। আমি পরবর্তী অনুষ্ঠানে কোনো একটা সময় আসবো। এই স্বজন হারানোর শোকে আমরা কিভাবে কোপিং স্ট্র্যাটেজিস গুলো ইউজ করব, সেগুলো নিয়ে একটু আপনাদের সামনে পরবর্তীতে কোনো একটা অনুষ্ঠানে বলার চেষ্টা করব দর্শক। আমরা সবাই এই প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি। স্বজন হারানোর শোক আমরা সবাই একসাথেই শেয়ার করছি। সো এটাই শুধু বলতে চাই যে কোনো একটা সময় এসে আপনাদেরকে বলার চেষ্টা করব আপনাদের কোপিং স্ট্র্যাটেজি গুলো কি হওয়া উচিত। থ্যাংক ইউ ধন্যবাদ আঙ্কেল। ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। আপনি অনেক দূর থেকে আমাদের সাথে জয়েন করেছেন। থ্যাংক ইউ সো মাচ। নাজমুল হাসান, আপনাকে ধন্যবাদ। অ্যাটর্নি নাজমুল আলম, আপনাকে থ্যাংক ইউ। ধন্যবাদ। রিমি, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এবং আমরা আপনার যে ব্যথা, এই ব্যথার সমব্যথী, এবং আমরা দোয়া করি আল্লাহ যেন আপনার বিভাইকে আত্মার বিদেহী আত্মার শান্তি দান করেন। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। এবং আমাদের যে দুজন অতিথি বলেছেন যে ভোটের কথা, ভোট চলছে, আর্লি ভোটিং, আপনারা আপনাদের এলাকার ভোট কেন্দ্রগুলি জেনে নেবেন। জেনে নিয়ে আর্লি ভোটে কোনো ভিড় নাই, কিছু নেই, আপনারা যেতে পারেন। এবং 23 জুন হবে ফাইনাল, যেদিন লাস্ট ডে অফ দ্য ভোট, ওই দিন যে কোনো জায়গায় আপনাদের সেন্টারে গিয়ে ভোট দিতে পারবেন। এবং আমাদের বাংলাদেশি প্রার্থী যারা ইলেকশন করছেন, তারা ডিজার্ভ করেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা। আশা করি বিষয়টি মনে রাখবেন, বিবেচনা করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।